আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আবার আরেকটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। আর ক্লাসটা একটু বিশেষত্ব হইল যে ক্লাসটা আমি দুইটা অধ্যায় মানে কি প্রথম পত্রের দ্বিতীয় পত্রের দুইটা অধ্যায় শেষ করার পর পুনরায় আমরা কি করতেছি স্যার বলেন তো? পুনরায় আমরা আবার প্রথম পত্রে চলে আসছি, অর্থাৎ প্রথম পত্র থেকে আমরা দুইটা অধ্যায় শেষ করছি, প্রথম আর দ্বিতীয় অধ্যায়, আবার পুনরায় চলে আসছি কি স্যার প্রথম পত্রে। তো আজকে আমাদের ক্লাস হবে হইল গিয়া স্যার প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কেন্দ্রিক। আমার কথা বুঝতে পারতেছেন? তো ক্লাসটার লেন্থ একটু ছোট হবে, কারণ আমি বুঝিতে চাইতেছিলাম এই কারণে ক্লাসটার লেন্থ ছোট হওয়ার রিজন হইল গিয়া স্যার আজকে আমার এক তো মুড সুইং করছে, মানে মনটা ভালো না, তবু চেষ্টা করলাম যে দুইটা ক্লাস টানা নিতে গেলে স্যার মুড সুইং করে। তো আমি চিন্তা করলাম যে যা ক্লাসটা নিয়ে নিই, অল্প নিই আর কম নিই, মানে শেষ করি, মানে অল্প নিই আর বেশি নেই, শেষ করি, থ্রুলি রিদমে আগাই, তেলে মেবি ভালো হবে। তো যাই হোক স্যার, আজকের ক্লাসটা হবে তৃতীয় অধ্যায় কেন্দ্রিক, লেন্থ ছোট হবে, কিন্তু এই চ্যাপ্টারটার বেসিক এবং এই চ্যাপ্টারটার উৎপত্তি, ইন্ট্রোডাকশনটা এই টপিক কেন্দ্রিক হবে। তো আপনি যদি এই ক্লাসটা মিস করেন না, তাহলে আপনি সামনে কিছু বুঝবেন না। যেমন আমার একটা স্টুডেন্ট ছিল, নাম হলো গিয়া সিদরাতুল মুনতা, মানে সিদরাতুল মুনতাহা মেবি, ও আমার প্রায় বলতেছে ভাই আপনার পড়ার টপিক বুঝতেছি না বা আপনার পড়ার টপিক আগাইতেছে না। তো ও আমার অনলাইনে পরবর্তী ওরে কয়েকদিন ধরে গাইডলাইন করতেছি, ও একটা ইন্টারেস্ট পাইতেছে না মজার মধ্যে, মানে পড়ার মধ্যে একটা ইন্টারেস্ট পাইতেছে না। ক্যান্সার, কারণ ও টপিক কেন্দ্রিক আগায় নেই। একটা টপিক মাঝখান থেকে ঢুকলে পারবেন না, ওইটা একবারে শুরু থেকে করলে না আপনি সব কিছু পারবেন। আমার কথা বুঝতে পারছেন? তো এই কারণে স্যার আমি চেষ্টা করতেছি কি টপিক টু টপিক কেন্দ্রিক আগাইতে। তো আজকের ক্লাসটা করেন যাতে ইন্ট্রোডিউস থেকে একটা চ্যাপ্টারের শুরুর দিকে থাকেন, পরবর্তীতে যাতে কি চ্যাপ্টারটা বুঝতে পারেন। অনেকে ধৈর্য নিয়ে পুরো ক্লাসটা করতে চায় না, রেকর্ডেড ভিডিও দেখা, কিন্তু জুমে করলে একটা জিনিস ভাল লাগে, সেটা হলো যে স্যার আপনি ফেস টু ফেস কথা বলতে পারতেছেন, ক্লাসও করতে পারতেছেন, এতে আপনার বোরিং ফিল হবে না, মানে আপনার কথা আমি শুনতেছি, এটা সবচেয়ে বড় কথা। আচ্ছা, কে একটু করতেছেন স্যার, একটু সাউন্ডটা আপনি কি ডিস্টার্ব হইতেছে? এটা কি আমার সাউন্ড নাকি উইয়ের সাউন্ড, একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, আর স্যার একটু ভিডিওটা অফ রাখেন। হ্যাঁ দাঁড়ান একটু, এক সেকেন্ড স্যার, আর একজন সাউন্ডটা রাখেন, বাকিগুলো সবাই অফ রাখেন। হ্যাঁ ফারহান একটু অফ রাখেন, বাকি একজন অন রাখেন, সে যেই হোক। আপনি আবার ভাইবেন আপনার লোকে বৈষম্য করছি। আচ্ছা স্যার, এহসান অন রাখেন, এহসানকে বুঝতে পারতেছেন, নুরি অন রাখেন। যাই হোক স্যার, আজের কথা বাদ দিয়ে, ফালতু কথা বাদ দিয়ে পড়ার ভিতরে যাই। যদি ক্লাসে কিছু না দেখা যায় অবশ্যই জানাবেন। তো এই ক্ষেত্রে স্যার একজন অন রাখেন কিন্তু কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ক্লাস শুরু করতেছি স্যার, একটু দেখেন স্যার, ক্লাসের দিকে মনোযোগ দিন। তো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কি স্যার? আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ওই লোকে প্রথম পত্র। অধ্যায়ের নাম পরে লেখা, আগে বলি প্রথম পত্র আমরা তৃতীয় অধ্যায় পড়াইতেছি, তৃতীয় অধ্যায়। আচ্ছা স্যার, তো আমাদের অধ্যায়ের নাম উৎপাদন, নুরি বলছে এই কথাটা, কিন্তু মূলত প্রকৃতপক্ষে উৎপাদন না এই টপিকটার নাম, মানে এই অধ্যায়টার নাম উৎপাদন না। এই অধ্যায়টা তিনটা বিষয় মাথায় রাখবেন। আমরা যেমন একটা মানুষের নাম দ্বারা বোঝা যায় ব্যক্তিটা কেমন, কারণ নামের অনেকটা প্রভাব থাকে, ঠিক তেমনি একটা চ্যাপ্টারের নাম দিয়ে বোঝা যায় যে আমাদের চ্যাপ্টারের ভিতরে কি কি আছে। আমার কথা বুঝতে পারছেন? তো চ্যাপ্টার অনেক সময় কি করে স্যার ইনফ্লুয়েন্স করে আমাদের। তো আজকে আমরা তৃতীয় অধ্যায় যে শুরু করবো, তৃতীয় অধ্যায়ের নাম তিনটা স্যার, তিনটা মানে কি বোঝা যেতেছে কি চ্যাপ্টারটা তিনটা বিষয় নিয়ে তৈরি হয়েছে। তো আমরা চ্যাপ্টারটার নাম কি স্যার? প্রথম লেখা উৎপাদন, চ্যাপ্টারের নাম উৎপাদন, খেয়াল করবেন। পরবর্তী নাম হইল গিয়া স্যার উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়। পরবর্তী নামটা হইল গিয়া স্যার উৎপাদন আয়। নামটা এভাবে না লিখে অনেক বইতে এভাবে লিখছে উৎপাদন ব্যয় ও আয়। যাই হোক স্যার, এদের তিনটা টপিক আলাদা আলাদা, একটা হলো উৎপাদন, উৎপাদন ব্যয়, উৎপাদন আয়। আমার কথা বুঝতে পারছেন? তো এই তিনটা টপিক মিলাই এই চ্যাপ্টারটা হয়েছে, অর্থাৎ কি প্রথম টপিকের নাম উৎপাদন, পরের টপিকের নাম উৎপাদন ব্যয়, পরের টপিকের নাম কি উৎপাদন আয়। এখন আপনার একটা কথা বলি, সেটা হচ্ছে যে স্যার যারাই আমার ক্লাসগুলো করতেছেন তাদের জন্য বলি, এই চ্যাপ্টারটার ক্ষেত্রে স্যার উৎপাদন টপিক থেকে আসে 40% প্রশ্ন, মানে কি মোস্ট অফ দ্য কেসে 40% প্রশ্ন আসে কি উৎপাদন থেকে। আর এই জায়গায় আসে হলো গিয়ে স্যার 45%-এর মতন প্রশ্ন, মানে কি উৎপাদন ব্যয়ের থেকে 45% প্রশ্ন আসে, আর উৎপাদন আয়ের থেকে প্রশ্ন আসে হইল গিয়া স্যার এই জায়গায় 45, এই জায়গায় 40, 85, আর এই জায়গা থেকে কি 15%, মানে কি 15% আসে কি উৎপাদন আয়ের থেকে। আর আপনারা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে স্যার আপনি দেখা যায় না তাই না একটু, আচ্ছা এটা মনে হয় বন্ধ হয়ে গেছে, এই কারণে বললাম একজন থাকলে মেবি ভালো হয়। এই দেখছেন অন থাকলে একজন বইলা দিতে পারলো যে ভাইয়া দেখা যায় না, মানে এটা বইলা দিতে পারলো, এই কারণে বলি যে লাইনটা একটু কানেক্ট রাখতে। ওকে, এখন দেখা যায়, দেখেন তো। আচ্ছা স্যার, আমি একটু বলি স্যার, খেয়াল করবেন। তো আজকে আমার চ্যাপ্টারে কি বলতেছি, তিনটা টপিক মিললে একটা চ্যাপ্টার হবে, একটা হলো উৎপাদন, উৎপাদন ব্যয়, আর একটা হচ্ছে কি উৎপাদন আয়। তো এই চ্যাপ্টারটা হিউজ বড়, কারণ প্রথম পত্রের মধ্যে দুইটা চ্যাপ্টার অনেক দেখা যায় না, না
এই যে এখন তো দেখা যায় স্যার। আচ্ছা তাহলে এটা বুঝবেন যে লাইনের কানেকশন সবাই যদি না দেখে তাহলে বুঝবেন এটা হইলো গিয়া লাইনের সমস্যা, আমার লাইনের সমস্যা। যদি কারোটি স্পেসিফিক দেখা না যায় তাহলে বুঝবেন তারটা সমস্যা। এই কারণে আমি সবারই জিজ্ঞেস করি আপনারা কি দেখতে পারতেছেন কিনা। যদি সবাই না দেখে তাহলে বুঝবে লাইনের সমস্যা, যেটা আমার এইমাত্র ছিল, যেটা আমি ক্লিয়ার করলাম। যাই হোক স্যার, তো আজকে আমাদের 3টা টপিক কেন্দ্রিক হবে। একটা হলো উৎপাদন, উৎপাদন ব্যয়, আর একটা হচ্ছে কি উৎপাদন আয়। তো এই 3টা টপিককে কেন্দ্র করে আমরা সামনে পড়াবো। আর আপনার ধৈর্য নিয়ে কেন পড়তে হইব, কারণ দ্বিতীয় অধ্যায়ের পর সবচেয়ে বড় অধ্যায় হইল গিয়ে তৃতীয় অধ্যায়। আর তৃতীয় অধ্যায় শেষ হওয়ার পর, দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় শেষ হওয়ার পর বাকি অধ্যায়গুলো দাপার দাপ শেষ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তো আজকে উৎপাদন পড়তে গেলে আমি এটা বলি স্যার, আমি সবসময় এই কাজটা করি যে আমি আগে উৎপাদন ব্যয় আর উৎপাদন আয়টা আগে পড়াই। এটা রিজন কি জানেন স্যার? উৎপাদন টপিকটা পরে পড়াই, যেহেতু এটা সিরিয়ালে আগে পড়ে তবু আমি পরে পড়াই। কেন পড়াই জানেন? কারণ এই উৎপাদনের এই 2টা টপিক যে যুক্ত হয়েছে কি স্যার চতুর্থ অধ্যায়ের সাথে, মানে বাজার চ্যাপ্টারের সাথে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ উৎপাদন ব্যয় আর উৎপাদন আয় এই 2টা টপিক মিলে কি হয়েছে স্যার চতুর্থ অধ্যায়ের সাথে ঢুকছে। স্যার যে একটু মানে হেডফোনটা অন আছে স্যার, তাই একটু মিউট করার চেষ্টা করেন, বাতাসের শব্দটা একটু বেশি শোনা যাইতেছে স্যার। তো যাই হোক স্যার, উৎপাদন ব্যয় আর উৎপাদন আয় যা যুক্ত হয়েছে কি স্যার চতুর্থ অধ্যায়ের সাথে। তার মানে কি স্যার? তার মানে হইল গিয়া স্যার, আমি যদি এই 2টা অধ্যায়ের মানে এই অধ্যায়ের এই 2টা টপিক আগে কভার দিই না, তাহলে আমার কি চতুর্থ অধ্যায়টা কমপ্লিট করতে অনেক হেল্পফুল হবে। তো আমি চেষ্টা করব, যেহেতু তাড়াতাড়ি শেষ করার আমার প্ল্যান না, তো এই ক্ষেত্রে স্যার আমি আগে প্রথম থেকে শুরু না করে আমি আগে তৃতীয় অধ্যায়ের প্রথমে এই 2টা অংশ পড়ায় ফেলবো, উৎপাদন ব্যয় আর উৎপাদন আয়টা। তারপর আমি চতুর্থ অধ্যায় বাজার ধরবো। যদি আমার এই ম্যাথ টোটাল শেষ হয়ে যায় তারপর আমি উৎপাদন ধরবো। মানে কি আমি শুধুমাত্র তৃতীয় অধ্যায়ের এই অংশটা বাদ রেখে যাবো। এটা শেষ করতে বেশি টাইম লাগবে না, কিন্তু আমি চাইতেছি যেহেতু তাড়াতাড়ি শেষ করতে না, তাই আমার এই পিসের 2টা টপিক আগে শেষ করতে হইব, যাতে আমি চতুর্থ অধ্যায় বাজারটা ধরতে পারি। কারণ বাজারটা অনেক ইম্পর্টেন্ট। বাজার একটা ছোট টপিক হইলেও 3টা-4টা প্রশ্ন এসে পড়ে, তাহলে এটার অবহেলা করা যাবে না। চ্যাপ্টার ছোট কিন্তু 3-4টা প্রশ্ন আসে। তো যাই হোক স্যার, তো আমি এখন আপনাদের বেসিক কথা বলতেছিলাম। কথার মধ্যে আমি আজকে শুরু করব কি স্যার উৎপাদন ব্যয় থেকে, মানে উৎপাদন থেকে শুরু করব না, আমি এটা বলে রাখলাম। আপনারা অনেকে কনফিউজড হয়ে যাবেন যারা প্রথম দিকে না একবারে বেসিক থেকে না পড়বেন, বা প্রথম মানে কি বলে উপস্থাপন বা সূচনা থেকে না বুঝবেন, তখন কিন্তু পরে যা গ্যাঞ্জাম লাগাই দিবেন যে ভাই আপনি উৎপাদন বাদ দিয়ে উৎপাদন ব্যয় ধরলেন কেন। আমি তো বললাম রিজন হলো গিয়ে আমি আমার বইটা তাড়াতাড়ি যাতে শেষ করতে পারি। তো আজকে আমি শুরু করব প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন না পড়া উৎপাদন ব্যয় থেকে শুরু করব, ঠিক আছে? আর এই জায়গায় অনেক ম্যাথ আছে, তো আমি শুরু করতেছি উৎপাদন ব্যয়, আর বাকিগুলো মুছে ফেললাম। যেহেতু বলছি উৎপাদন ব্যয়, তো উৎপাদন ব্যয়ের মধ্যে আমার কয়টা আসে স্যার 45% ম্যাথ এই জায়গা থেকে আসে। ওকে, তো উৎপাদন ব্যয় পড়ানোর আগে আমি বলি যে উৎপাদন ব্যয় কাকে বলে এটা আমার বুঝতে হইব, ঠিক আছে? উৎপাদন ব্যয় কি, আর উৎপাদনের যেহেতু ব্যয় টপিকটার মধ্যে আমাদের কি কি বিষয়বস্তু আছে এগুলো আমার জানতে হইব। তো এটা আমার যেহেতু উৎপাদন ব্যয় একটা ইম্পর্টেন্ট টপিক, তাই আমি বেসিক দিয়া তারপর উৎপাদন ব্যয়টা শুরু করব। তো উৎপাদন বলতে আমরা যেহেতু প্রথম টপিক উৎপাদন ছিল আর ব্যয়টা উৎপাদনের সাথে কানেক্টেড, তাই উৎপাদন কিছু কথা বলি। উৎপাদন করতে গেলে আমাদের কিছু কি আছে স্যার? উৎপাদন করতে গেলে আমাদের কিছু উপকরণ আছে, যে উপকরণ ছাড়া উৎপাদন কখনোই সম্ভব না। এগুলোর বলে মৌলিক উপকরণ। যেমন কি স্যার? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। যারা এগুলো আগে পড়ছেন তারা জানেন, ঠিক আছে? তো যেহেতু উৎপাদন ব্যয়টা উৎপাদনের উপর নির্ভর করে। কেমনে নির্ভর করে স্যার? যে আপনি যত বেশি উৎপাদন করবেন তত বেশি ব্যয় বাড়বে, আবার উৎপাদন কমায় দিলে ব্যয় কমবে। উদাহরণস্বরূপ যদি আমি আপনি উৎপাদন যত বেশি করবেন স্যার উৎপাদন ব্যয়টা তত বাড়বে, আর উৎপাদন কম করলে উৎপাদন ব্যয় কি কম করবে। তাহলে উৎপাদনের ব্যয়ের ক্ষেত্রে স্বাধীন চলককে, যারা স্বাধীন অধীন চলকগুলো করছেন তাদের ক্ষেত্রে বলি, উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের ইংরেজিতে কি বলে স্যার? উৎপাদনের ইংরেজিতে উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে উৎপাদনের ইংরেজিতে বলে প্রোডাকশন। কি বলে স্যার? প্রোডাকশন। তাহলে কি মোট উৎপাদন ইংরেজিতে কি বলবো? টোটাল প্রোডাকশন। কি বলে স্যার? টোটাল প্রোডাকশন। তো এই জায়গায় টোটাল প্রোডাকশন মানে কি স্যার? এই জায়গায় টোটাল প্রোডাকশনের মানে উৎপাদন ব্যয়টা কার উপর নির্ভর করে স্যার? এই জায়গায় স্বাধীন চলক হচ্ছে টোটাল প্রোডাকশন, আর উৎপাদন ব্যয়ের কি বলে স্যার? প্রোডাকশন কস্ট। কি বলে স্যার? প্রোডাকশন কস্ট। অর্থাৎ প্রোডাকশন কস্ট রিলেটেড যা থাকবো সব কিছু কার উপর নির্ভর করবো স্যার? উৎপাদনের উপর নির্ভর করবো। তার মানে কি স্যার? এই জায়গায় খেয়াল করেন, এই জায়গায় স্বাধীন চলকটাকে বোঝানি, তারপর উৎপাদন ব্যয়ে ঢুকতে আসি স্যার আস্তে আস্তে। তো উৎপাদন ব্যয়ের স্বাধীন চলককে উৎপাদন নিজে, অর্থাৎ এই জায়গায় প্রোডাকশন কস্ট বা পিসি বা প্রোডাকশন কস্ট, সামনে আরও নাম পাবো এটার। তো প্রোডাকশন কস্ট এর স্বাধীন চলককে স্যার
প্রোডাকশন মানে টোটাল প্রোডাকশন বা টিপি। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ স্যার আমরা সামনে যত অঙ্ক করব এই জায়গায় মোট উৎপাদন বা উৎপাদন হবে কি স্যার, এই জায়গায় খেয়াল করেন, মোট উৎপাদন বা উৎপাদন হবে স্বাধীন চলক আর উৎপাদন ব্যয়টা হবে কি অধীন চলক। আমার কথা বুঝতে পারছেন? চিত্রের ক্ষেত্রে আমরা জানি স্বাধীন চলক বসে নিচে আর অধীন চলক বসে উপরে। চিত্রের ক্ষেত্রে স্বাধীন চলক নিচে, অধীন চলক কি স্যার উপরে। আমার কথা বুঝছেন স্যার? কেউ যদি না বোঝেন স্যার, আমি এই একজন কেউ যদি না বুঝেন হাত উঠায় রাখছেন, বুঝতে পারছি। যদি কারো প্রশ্ন থাকে ডাইরেক্ট আনমিউট করার সাথে সাথে বলবেন সবার মতন। কথা বুঝছেন? আনমিউট করতে পারবেন, সমস্যা নাই। আমার কথা বুঝছেন? কোনো টপিক না বুঝলে আনমিউট করার প্রশ্ন করবেন, কারণ আনমিউট করে প্রশ্ন না করলে তো আমি বুঝতে পারবো না আপনি প্রশ্ন বুঝতেছেন কি বুঝতেছেন না। আমি তো ভাই ক্যামেরার সামনে না যে আমি আপনার মনে করেন আনমিউট করে দিব। কথা বুঝছেন? আমি ক্যামেরার দুইটাই আমার ক্যামেরার ফ্রন্টে। যাই হোক স্যার, তো এই জায়গার ক্ষেত্রে স্বাধীন অধীন চলকের যে ক্লাসগুলো করেন নাই তারে বলতেছি বেসিক ক্লাসগুলো করে আইসেন, কারণ বেসিক ক্লাসটা সব জায়গায় লাগবে। এই কারণে আমি নামই দিছি আমার প্লে লিস্টের ভিতরে, ওইটার ভিতরে এটা কি বেসিক ক্লাস মানে অর্থনীতির বেসিক ক্লাস। তো এই জায়গার ক্ষেত্রে আমি বলতেছি কি স্যার, উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে বা পিসির ক্ষেত্রে বা প্রোডাকশন কস্টের ক্ষেত্রে স্বাধীন চলককে টোটাল প্রোডাকশন, অর্থাৎ এই জায়গায় মোট উৎপাদন হবে স্বাধীন চলক আর পিসি বা ব্যয় হবে কি স্যার অধীন চলক। এটা মাথায় রেখেন স্যার, এই জায়গায় খেয়াল রেখেন, তাহলে এই জিনিসটা খেয়াল রেখেন। পিসি বা প্রোডাকশন কস্ট হলো স্বাধীন, অধীন, আর এই জায়গায় কি স্যার মোট উৎপাদন হলো কি স্যার স্বাধীন, মানে কি F ইকুয়াল টু এই জায়গায় স্বাধীন চলক থাকে সবসময়, আর এই জায়গায় কি থাকে অধীন চলক। এই জিনিসটা বোঝায় নিলাম। তো এখন আমরা আসি উৎপাদন ব্যয় কাকে বলে স্যার। তো উৎপাদন ব্যয় কি? উৎপাদন ব্যয় বলতে হইল গিয়া স্যার উৎপাদন করতে যে উপকরণগুলো আছে, যে উপকরণগুলো কি কি স্যার একটু খেয়াল করেন স্যার। যেমন আমি বলি উৎপাদনের 4টা উপকরণ রয়েছে, এটা আমরা জানি। উৎপাদন মানে কি? উৎপাদন মানে কোনো কিছু তৈরি করা। কোনো কিছু তৈরি করতে গেলে 4টা জিনিস লাগে, যেগুলো ছাড়া কি করা যায় না স্যার উৎপাদন করা যায় না। আর আমার ব্যাপারটা হলো কি স্যার জানেন, আমি সবসময় বেসিক থেকে শুরু করে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাই, অনেক হার্ড লেভেল পর্যন্ত যাই আমি। তাই আমার কাছে মনে পড়ে আপনি প্রথম দিকে মনে হতে পারে ভাই বাচ্চাদের মতন পড়াইতেছে, নতুন যারা আসবেন তারা মনে করবেন, কিন্তু আরে বাবা বাচ্চাদের মতন পড়ায় আমি প্রো লেভেল বানাই। কথা বুঝতে পারছেন? অনেকে ভাবতে পারে, এই কারণে বইলা নিলাম। তো উৎপাদন বলতে আমরা কি বুঝি? উৎপাদন বলতে বুঝি কোনো কিছু নতুন তৈরি করা, যেটা আমরা আগের টপিকে বুঝতাম কিন্তু ওই টপিকটা স্কিপ করে আমরা এই টপিকটা করতেছি, তো মুখে বলে নিলাম। উৎপাদন মানে কোনো কিছু তৈরি করার। কোনো কিছু তৈরি করতে গেলে 4টা জিনিস লাগে, এর মধ্যে একটাই হলো গিয়ে কি স্যার মূলধন। মূলধন মানে টাকা। আমার কথা বুঝতে পারতেছেন? মূলধন। তো মূলধন আপনি যদি কারো কাছ থেকে এখন দেখা যায় স্যার, দেখেন তো সবাই কি দেখতে পান? আচ্ছা আচ্ছা খেয়াল করেন স্যার। তো এই জায়গায় উৎপাদনের প্রধান উপকরণ কয়টা স্যার? 4টা। উৎপাদন মানে উৎপাদন করতে গেলে 4টা উপকরণ লাগে। 4টা উপকরণ ছাড়া উৎপাদন করা যায় না। এর মধ্যে একটা কি স্যার মূলধন, আরেকটা কি স্যার বলেন তো, আরেকটা হচ্ছে স্যার শ্রম, আরেকটা হচ্ছে কি স্যার ভূমি, মানে কি জমি ছাড়া একটা নির্দিষ্ট ভূমি বা নির্দিষ্ট জায়গা ছাড়া কোনো কিছু উৎপাদন করা যায় না। আরেকটা কি স্যার সংগঠন বা অর্গানাইজেশন, সংগঠন। আচ্ছা তাই তো স্যার। তো এখন আমার বলেন তো মূলধনের জন্য আপনি কি করেন? কারণ একজন থেকে মূলধন আনলেন, মূলধনের বিনিময়ে আপনি কাউরে কি দেন, মানে প্রতিদান স্বরূপ কি দেন বলেন তো? লাভ, বা এটার বলে কি জানেন মূলধনের বদলে স্যার আপনি মুনাফা দেন না স্যার, এটা মুনাফা দেন সংগঠনকে, লাভ দেন। কারণ সংগঠন মানে কি যারা বিজনেস করতেছে তারা কি একলগে ব্যবসা করে, তাদের একটা লাভ দিতে হয়। মূলধনের বিনিময়ে দিতে হইল গিয়ে সুদ, যেটা বলে ইন্টারেস্ট। আমার কথা বুঝতে পারছেন? মূলধনের বিনিময়ে দিতে হয় কি স্যার সুদ, আর শ্রমের বিনিময়ে দিতে হইল গিয়ে মজুরি। কারণ শ্রম নিলে কি দিতে হয় স্যার প্রতিদান স্বরূপ মজুরি দিতে হয়। আর ভূমির বিনিময়ে কি দিতে হয় স্যার? ভূমির বিনিময়ে দিতে হয় খাজনা। পরের চ্যাপ্টারগুলো দেখবেন এগুলো কেন্দ্রিক নিছে, যেমন এরপরে শ্রমবাজার আছে, এরপরে মূলধন আছে, এরপরে সংগঠন আছে, এরপরে খাজনা চ্যাপ্টার আছে ভূমি সংগঠন কেন্দ্রিক। আর সংগঠনের বিনিময়ে কি দিতে হয় স্যার? লাভ বা প্রফিট, যেটাতে যে বলে মুনাফা, প্রফিট, যে যেটা বলে স্যার। তো একটা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় কোনগুলা স্যার? একটা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় যে এইগুলা স্যার, এগুলো হলো উৎপাদনের উপকরণ। আর এগুলো হলো গিয়ে কি স্যার এটার বলে উপকরণ, মানে এগুলো ছাড়া কোনো কিছু তৈরি করা যায় না। আর ওই উপকরণের জন্য যে ব্যয় এগুলো হলো গিয়ে উৎপাদনের ব্যয়। আমার কথা বুঝতে পারছেন? তাহলে উৎপাদন ব্যয় কাকে বলে? উৎপাদনের উপকরণের জন্য যে ব্যয় করা হয় তাকে উৎপাদন ব্যয় বলে। ওই উপকরণ ব্যয় কোনগুলো? সুদের টাকা দিতে হইব, মজুরির টাকা দিতে হইব, সরকারের ট্যাক্স দিতে হইব, খাজনার টাকা দিতে হইব, আবার কি লাভও দিতে হইব। এগুলো হইল একটা প্রতিষ্ঠানের লেখা ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় কাকে বলে স্যার? উৎপাদন ব্যয় হইল গিয়া স্যার উৎপাদনের উপকরণের জন্য যে ব্যয় করতে হয়, যে ব্যয় করতে হয় তাকে উৎপাদন ব্যয় বলে।
তাহলে আমরা উৎপাদন ব্যয় কাকে বললে বুঝলাম স্যার? উৎপাদনের উপকরণের জন্য যে ব্যয় করতে হয় তাকে উৎপাদন ব্যয় বলে। উৎপাদন ব্যয় কাকে বলে আমি লিখি স্যার, উৎপাদনের উপকরণের জন্য, উৎপাদনের উপকরণের জন্য যে ব্যয় করা হয়, তাকে উৎপাদন ব্যয় বলে। আচ্ছা আমি ডাইরেক্ট ডট ডট দিয়ে দিলাম, উৎপাদন আমার লেখার মতো টাইম নেই, কথা নয়, উৎপাদন ব্যয় বলে। আমার কথা বুঝছেন? তো উৎপাদনের উপকরণের জন্য যে ব্যয় করা হয়, ডট ডট মানে কি, মানে উৎপাদন ব্যয় বলে। শেষ। তো এটা তো বুঝলাম উৎপাদন ব্যয় কি জিনিস বা প্রোডাকশন কস্ট কাকে বলে। এখন আমরা সামনে কি পড়বো উৎপাদন ব্যয়ের। উৎপাদন ব্যয় করতে গেলে দুইটা সেক্টরে উৎপাদন ব্যয় করতে হয়। আবারও বলতেছি, উৎপাদন করতে গেলে দুইটা বিষয়ের উপর উৎপাদন ব্যয় করতে হয় স্যার। একটা উৎপাদন ব্যয়, এরপরে যতগুলো অঙ্ক করবো না স্যার, এই জায়গার মধ্যে দুইটা জিনিসের প্রভাব থাকবে স্যার। একটা কি, প্রত্যেকটা জিনিসের দুইটা করে প্রভাব থাকবে। একটা হচ্ছে স্যার স্বল্পকালীন, আরেকটা কি স্যার দীর্ঘকালীন। এটা মাথায় রেখেন। আমরা যেই ব্যয় বা যেই বিষয় নিয়ে কথা বলবো, এখন দুইটা বিষয়বস্তু নিয়ে আমাদের কি কাজ করতে হবে, একটা স্বল্পকালীন আরেকটা কি স্যার দীর্ঘকালীন। তাহলে উৎপাদন ব্যয়ের প্রকারভেদ পড়ানোর আগে আমার জানতে হবে কি স্বল্পকালীন উৎপাদন ব্যয় কি আর দীর্ঘকালীন উৎপাদন ব্যয় কি। তাহলে আমরা উৎপাদন ব্যয়ের দুইটা সেক্টর পাবো, একটা লেগে কি স্বল্পকালীন, ওকে, আরেকটা কি পাবো স্যার দীর্ঘকালীন, কি স্যার দীর্ঘকালীন। আচ্ছা স্যার, যেহেতু আমার না একটু লেখাটা মানে মুছতে হইব, তাই উপরে একটু স্ক্রিনশট নেন, আমার এটা মুছা আবার এটা উপরে লিখতে হবে স্যার, জায়গা কম, কথা বোঝেন নাই স্যার। স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিছেন, নেন স্ক্রিনশট নেন, আর স্ক্রিনশটগুলো গ্রুপে দিয়ে দিবেন যেই স্ক্রিনশট নেবেন। উৎপাদন ব্যয়ের দুইটা সেক্টরে ভাগ করা, একটা স্বল্পকালীন আর একটারে কি বলে স্যার দীর্ঘকালীন, কথা বুঝছেন? নিছেন স্ক্রিনশট? আমি মুছতেছি, ওকে আমি মুছলাম। আচ্ছা স্ক্রিনশট নিয়েছেন, আমি মুছতেছি। হ্যাঁ, তো এই জায়গায় উৎপাদন ব্যয় বা আমি পিসি লিখলাম শর্টকাটে লেখার জন্য, উৎপাদন ব্যয়, উৎপাদন ছোট করে লিখলাম উৎপাদন ব্যয়। তো উৎপাদন ব্যয়ের দুইটা সেক্টর, একটারে কি বলে স্যার স্বল্পকালীন ব্যয়, আরেকটা কি দীর্ঘকালীন। তো স্বল্পকালীন কি স্যার, স্বল্পকালীন। আচ্ছা স্যার, একটা স্বল্পকালীন আরেকটা কি স্যার দীর্ঘকালীন। আচ্ছা স্বল্পকালীন ইংরেজিতে কি বলা হয় বলতে পারবেন কেউ? স্বল্পকালীন ইংরেজিতে বলা হয় স্যার শর্ট রান। কি বলে স্যার? শর্ট রান, SHORT, শর্ট আর UN রান, মানে সময়টারে কি বলা হয় রান, মানে দৌড়, কে কতটুকু দৌড়াইতে পারে, তাই সংক্ষেপে এটারে অ্যাশ বলা হয়। শর্ট রানের সংক্ষেপে কি বলা হয় স্যার অ্যাশ বলা হয়, মাথায় রেখেন স্যার। আর দীর্ঘকালীন ইংরেজিতে বলা হয় লং রান, মানে কি দীর্ঘকালীন বা দীর্ঘ সময়। এটি মাথায় রেখেন, ইংরেজিগুলো কাজে লাগবে স্যার, কথা বুঝছেন? তো আমি ভাগ করে দিলাম। তো উৎপাদন ব্যয় দুইটা সেক্টর, একটা স্বল্পকালীন উৎপাদন ব্যয়, একটা দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। এখন স্বল্পকালীন উৎপাদন ব্যয় কাকে বলে এগুলো পড়াবো, আগে সূচিটা করায় ফেলি যে আমরা কি কি পড়াবো স্বল্পকালীনের মধ্যে উৎপাদন ব্যয়। প্রথম হইল গিয়া স্যার মোট ব্যয়। স্বল্পকালীনের মধ্যে কি আছে স্যার মোট ব্যয়, মোট ব্যয়, ওকে। আর মোট ব্যয় হয় দুইটা জিনিসটা কেন্দ্র করে, এগুলো সূত্রগুলো আমি সব বুঝাই দিব, আপনি টেনশন নিয়েন না, এটা জাস্ট শিরোনাম। তো স্বল্পকালীন ব্যয়ের মধ্যে কি মোট ব্যয় আছে, যেটারে কি দুইটা ভাগে ভাগ করা, একটা হলো কি পরিবর্তনশীল ব্যয়, একটা কি স্যার পরিবর্তনশীল ব্যয়, অথবা আপনি আগে পিছে করতে পারেন। অনেকে বলবে ভাই এটা কি আগে পিছে করা যাবে, কারণ অনেকের বইতে পাবে লেখা স্যার আগে দিছে স্থির ব্যয়, কি স্যার স্থির ব্যয়, স্থির ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয়, আগে পরে করলে কোনো সমস্যা নেই, পরিবর্তনশীল ব্যয়। আমার কথা বুঝছেন স্যার? তাহলে ব্যয় স্বল্পকালীন ব্যয় মূলত কি মোট ব্যয় থেকে শুরু হয়, আর মোট ব্যয় দুই প্রকার, একটা স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়। এই দুইটা ব্যয় যোগ করলে কি পাওয়া যায় স্যার মোট ব্যয় পাওয়া যায়, ওকে। এটা গেল স্যার। এখন কোনো কিছুর মোটটা বের করলে আবার কি করতে হয় স্যার গড় বের করতে হয়, মানে কি প্রত্যেকটা জিনিসের এখন গড় লাগবে, মোট ব্যয়ের যেটা সেটারে বলে কি গড় ব্যয়, ওকে স্যার। আর স্থির ব্যয়েরও কি বের করতে হবে স্যার গড় স্থির ব্যয়, কি স্যার গড় স্থির ব্যয়, স্থির ব্যয় মানে প্রত্যেকটা জিনিসের এখন গড় বের করতে হবে, আমার কথা বুঝছেন? আরেকটা কি স্যার গড় পরিবর্তনশীল ব্যয়, কি স্যার গড় পরিবর্তনশীল ব্যয়। এগুলা স্যার আমি শিরোনাম দিতেছি, আমি কিন্তু পড়াইতেছি না স্যার, প্রত্যেকটা সিঙ্গেল বুঝে দেবো। আচ্ছা স্যার, তো এই জায়গায় একটু খেয়াল করেন। তো আমরা প্রথম কি পেলাম, স্বল্পকালীন সময় মোট ব্যয় থাকে, স্থির ব্যয় থাকে, পরিবর্তনশীল ব্যয় থাকে। আর যেহেতু প্রত্যেকটার মোট আছে তাই প্রত্যেকটার গড়ও বের করতে হয়, গড় ব্যয়, গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়। তাছাড়া একটা এক্সট্রা জিনিস পড়তে হয়, সেটার বলে প্রান্তিক ব্যয়। সেটা কি স্যার স্বল্পকালীনে প্রান্তিক ব্যয়, কি স্যার প্রান্তিক ব্যয়।
তাহলে আমরা কিন্তু অনেক কিছু পাইছি স্যার। তাহলে আমরা মূল সূত্র পাইলাম কয়টা স্যার? দেখেন তো, মোট ব্যয়, গড় ব্যয়, আর একটা কি প্রান্তিক ব্যয়। তাহলে স্বল্পকালীনের মধ্যে এই জিনিসগুলো আমার বোঝাইতে হইব। স্বল্পকালীন মানে কি, এই জিনিসগুলো আপনারা বোঝাইতে হইব। আর দীর্ঘকালীন সময় কি থাকে জানেন স্যার? দীর্ঘকালীন সময়ের মধ্যে থাকে শুধুমাত্র মোট ব্যয়, শুধু থাকি স্যার মোট ব্যয়। আর যেহেতু মোট ব্যয় থাকে তাই প্রত্যেকটার কি বলে, গড় থাকতে হবে না স্যার? তাহলে গড় ব্যয়। এটাই হলো গিয়ে আমাদের সিলেবাস। আমরা ব্যয় রিলেটেড যা পড়াবো সব এই জায়গার মধ্যে পড়াবো, ঠিক আছে স্যার? ব্যয় রিলেটেড যা পড়াবো সব এই জায়গার মধ্যে পড়াবো। এটা কি স্যার? স্বল্পকালীন আর দীর্ঘকালীনের চার্ট। এই চার্টটা লেখা রাখতে পারেন, কারণ এটা সামনে আমাদের মানে শিরোনাম বা বইয়ের প্রথম মলাটের মতন কাজ করবে যে আমি কোন কোন টপিক ধরে পড়াবো। আর এই জায়গায় একটা ওয়ার্নিং দিয়ে রাখি, ওয়ার্নিং লেখা রাখি। কি স্যার? ওয়ার্নিং। ওয়ার্নিং কি? NING। ওয়ার্নিং কি স্যার? ওয়ার্নিং হচ্ছে স্যার আমি যে কয়টা টপিক পড়াবো প্রত্যেকটার, খেয়াল করেন, ওয়ার্নিং হইল কি আমি যে কয়টা টপিক পড়াবো প্রত্যেকটার চিত্র প্লাস সূত্র ফরজ। চিত্র প্লাস কি সূত্র, দুইটাই মুখস্থ রাখতে হইব স্যার। মানে কি প্রত্যেকটা বিষয়ের চিত্রগুলোর প্রতি আপনার কি যত্নশীল হইতে হইব বা খেয়াল হইতে হইব স্যার। না হইলে কি হইব স্যার? আপনি কিচ্ছু পারবেন না সামনে। তো এই কারণে ওয়ার্নিং দিয়ে রাখলাম যে উৎপাদন ব্যয় করতে গিয়ে যদি চিত্র না পড়েন বা তৃতীয় অধ্যায়ের চিত্রগুলো মুখস্থ না থাকে তাহলে বিদিক ভাই, যে মোট ব্যয়ের একটা চিত্র থাকে, স্থির ব্যয়ের একটা চিত্র থাকে, পরিবর্তনশীল ব্যয়ের একটা চিত্র থাকে, প্রত্যেকটা জিনিসের একটা স্পেসিফিক আলাদা আলাদা চিত্র থাকে যেগুলো আপনার বুঝতে হইব। আচ্ছা স্যার, আমরা এই চারটার স্যার একটু ছবি তোলেন স্যার। আমি এখন টপিক শুরু করতেছি স্যার। চারটার ছবি তুলছেন, আমি মুছতেছি। হ্যাঁ, তো আমরা এখন শুরু করবো স্যার স্বল্পকালীন দিয়ে শুরু করবো, দীর্ঘকালীন পরে পড়াবো, দীর্ঘকালীন পরীক্ষা আসে কম, ঠিক আছে? আমি শুরু করতেছি স্বল্পকালীন দিয়ে, খেয়াল করবেন। তো আমি শুরু করতেছি বিসমিল্লাহ কয়া। প্রথম কি স্যার? স্বল্পকালীন। টপিকের নাম কি? স্বল্পকালীন। বুঝছেন স্যার? স্বল্পকালীন। আচ্ছা, স্বল্পকালীন ব্যয় কাকে বলে বা শর্ট রান কাকে বলে? আমার ইংরেজি বানান ভুল হইতে পারে, এটা আপনারা জানেন, আমি ইংরেজি বানানে ভুল করি স্যার। শর্ট রান কাকে বলে বা স্বল্পকালীন উৎপাদন ব্যয় কাকে বলে? মাথায় রাখবেন, স্বল্পকালীন উৎপাদন ব্যয় বলতে বোঝায় যেটা 1 বছরের কম সময় যে ব্যয়টার সীমাবদ্ধ থাকবে। 1 বছরের কম, আমার কথা বুঝতে পারতেছেন? যেই ব্যয় 1 বছরের, আমি তাহলে স্বল্পকালীন ব্যয় কাকে বলে? পরীক্ষায় প্রশ্ন আসে স্বল্পকালীন ব্যয় কি? যেই ব্যয়ের খরচ 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে বা যেই ব্যয় আপনার 1 বছরের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে বারবার করতে হয়। যেমন আপনি যদি কাঁচামাল কিনেন, কাঁচামাল বেচা গেলে আবার কাঁচামাল কিনে আবার পণ্য বানাইবেন, আমার কথা বুঝেন নাই? তাহলে যেই ব্যয়ের পরিধি 1 বছরের কম সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাকে স্বল্পকালীন ব্যয় বলে, আমার কথা বুঝছেন? বা যেই ব্যয় বারবার করতে হয় তাকে স্বল্পকালীন ব্যয় বলে। তাহলে স্বল্পকালীন কাকে বলে? স্বল্পকালীন উৎপাদন ব্যয় কাকে বলে? যেই ব্যয় 1 বছরের কম সময়ের মধ্যে কি থাকে স্যার? 1 বছরের কম সময়ের মধ্যে পরিব্যাপ্তি থাকে, এটার আরেকটা সংজ্ঞা আছে, ওটা দিব আমি সামনে। পরিব্যাপ্তি থাকে। ব্যাপ্তি মানে কি? পরিব্যাপ্তি মানে কি? সীমাবদ্ধ থাকে। পরিব্যাপ্তি থাকে, আপনি সহজ ভাষায় লিখতে পারেন, তাকে স্বল্পকালীন ব্যয় বলে বা স্বল্পকালীন সময় বলে। অর্থাৎ এই ব্যয়ের মধ্যে কি 1 বছরের কম সময় থাকবে, এটা একটা মূল বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য এভাবে লিখতে পারেন, দেখেন দীর্ঘকালীন ব্যয়ের ভিতরে শুধুমাত্র ছিল লেখা মোট ব্যয় আর গড় ব্যয়। তার মানে কি দীর্ঘকালীন ব্যয়ের ভিতরে মোট ব্যয় থাকে, পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয় থাকে না। তো অনেক বইতে ভাবে লেখছে যে ব্যয়ের মধ্যে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় থাকে তাকে কি বলে স্যার? তাকে স্বল্পকালীন ব্যয় বলে। আপনি দুইটার একটা সংজ্ঞা লিখলেই হবে। আপনি এটাও লিখতে পারেন যে ব্যয়ের 1 বছরের কম সময় সীমাবদ্ধ তাকে স্বল্পকালীন ব্যয় বলে, বা আপনি এটাও লিখতে পারেন যেই ব্যয়ের মধ্যে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় থাকে তাকে কি বলে স্যার? স্বল্পকালীন ব্যয় বলে। যে যেটা লেখায় সন্তুষ্ট হয়, আমার কথা বুঝছেন স্যার? আপনি লেখা রাখতে পারেন। ওকে, ক্লিয়ার? তো আচ্ছা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি স্যার। এখন স্বল্পকালীনের মধ্যে প্রথম আমরা কি পড়াবো? স্যার? প্রথমে পড়াবো স্যার স্থির ব্যয়। প্রথম কি পড়াবো স্যার? স্থির ব্যয়। তাহলে একটা টপিক শুরু করতেছি আমরা বিসমিল্লাহ কয়া, মানে প্রত্যেকটা টপিক টু টপিক আগাবো। তো প্রথম স্বল্পকালীন ব্যয় কাকে বলে এটা বুঝলাম। প্রথম টপিকের নাম কি স্যার? স্থির ব্যয়। তো স্থির ব্যয়ের অনেকে বইতে কি লেখছে স্যার? মোট স্থির ব্যয়। খেয়াল করবেন স্যার, মোট স্থির ব্যয়। খেয়াল করেন স্যার, এই ক্লাসগুলো যে মিস করবে না স্যার, বাজারের আগামাথা কিচ্ছু বুঝবেন, এর গ্যারান্টি আমি নিতেছি। তো মোট স্থির ব্যয়ে ইংরেজিতে কি বলা যায় স্যার বলেন তো? টোটাল ফিক্সড কস্ট। স্থির ইংরেজি কি? ফিক্সড। আপনি এটা কমাইতে পারবেন না বাড়াইতে পারবেন না। আগে নামটা পড়াই, টোটাল ফিক্সড কস্ট। আমার কথা বুঝতে পারতেছি স্যার? তো এই জায়গায় টোটাল ফিক্সড কস্টের যদি আমি শর্ট করি তাহলে টোটালের টি নিলাম, ফিক্সডের এফ নিলাম, কস্টের সি নিলাম, তাহলে আমার শর্টে কি হলে কি হয় স্যার?
বলেন তো? এটারে বলে টিএফসি। কি বলে স্যার? টিএফসি। আমার কথা বুঝছেন? এখন এটারে অনেক জায়গায় টিএফসি না লেখে কি লেখে জানেন স্যার? এস টিএফসি। কি লেখে স্যার? এস টিএফসি। এস লেখার কারণ কি বলতে পারবেন বলেন তো? এস মানে কি বলতে পারবেন? রে গাদা, এই যে স্যার এস মানে হইল গিয়ে স্বল্পকালীন। একটু আগে আমরা পড়াইলাম না, এটা স্বল্পকালীনের টপিক, তাই স্বল্পকালীনের কথাটা এই জায়গায় রাখে। কথা বুঝছেন? এসটিএফসি মানে হইল গিয়ে শর্ট রান টোটাল ফিক্সড কস্ট, মানে কি স্বল্পকালীন স্থির ব্যয়। বাকি সবাই দেখতেছেন? সবাই দেখতেছেন? আর তাহলে আপনার সমস্যা স্যার। আচ্ছা যাই হোক স্যার, তো এটারে কি একটা বইতে লেখা থাকে টিএফসি, আবার কোনো বইতে কি লেখা থাকে স্যার? এস টিএফসি। এস দেখে আবার ঘাবড়ে যায় অনেকে। কথা বুঝছেন? আবার অনেক জায়গায় কি লেখা আছে জানেন স্যার? শুধু এফসি। এফসি মানে কি স্যার? ফিক্সড কস্ট। আমার কথা বুঝতে পারছেন? লাইনটা মেবি কাইটা গেলে বললেন, হ্যাঁ স্যার লাইন যে কোনো মুহূর্তে কাইটা যেতে পারে, 40 মিনিট পর অটোমেটিক কাইটা। আচ্ছা স্যার, তো এই জায়গায় খেয়াল করবেন, তো অনেকের বইতে টিএফসি লেখা আছে টোটাল ফিক্সড কস্ট, অনেকের বইতে এসটিএফসি লেখা মানে শর্ট রান টোটাল ফিক্সড কস্ট, আবার অনেকের বইতে লেখা আছে এফসি অর্থাৎ কি ফিক্সড কস্ট। যে জায়গায় যেটা লেখা থাকে ঘাবড়াইবেন না স্যার। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট যেটা মোট স্থির ব্যয় যে কথা, স্বল্পকালীন মোট স্থির ব্যয় সেই কথাই, আবার কি স্থির ব্যয়ও কি সেই কথাই। আমার কথা বুঝতে পারছেন স্যার? না বুঝলে বলবেন। স্যার আছেন না? সবাই গেছেন গা? আচ্ছা স্যার ঠিক আছে। তাহলে মোট স্থির ব্যয় কাকে বলে স্যার? আমি যদি আপনার প্রশ্ন করি, সেটা বলার আগে আমি প্রত্যেকটা সূত্র লেখা দিব, কিন্তু এখন না স্যার। সূত্রগুলো লিখলে না গ্যাঞ্জাম লাগবে স্যার। সূত্রগুলো আমি একসময় বুঝে লেখা দিব। আগে আমি কাকে বলি সেগুলো বুঝে নিই, তারপর সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করব। কারণ প্রত্যেকটা জিনিসের একটা, স্যার কি বলেন বুঝতেছি না। আচ্ছা স্যার, তো আচ্ছা আমি বলি স্যার, আমার কথা না বুঝলে বললেন স্যার। যাই হোক স্যার, মোট স্থির ব্যয় কাকে বলে স্যার? এখন স্থির ব্যয়টা বলতে গেলে বোঝা যায় উৎপাদন। আমি বলছি কি স্যার, মনেই আছে স্যার? উৎপাদন ব্যয়ের স্বাধীন চলককে উৎপাদন নিজে, তাহলে উৎপাদনের স্বাধীন চলককে স্যার মানে কি বলে? উৎপাদন ব্যয়ের স্বাধীন চলক হচ্ছে উৎপাদন নিজে। তাহলে কথার মধ্যে উৎপাদন কথাটা ঢোকান। তাহলে মোট স্থির ব্যয় কাকে বলে? যেই ব্যয় উৎপাদন দ্বারা প্রভাবিত হয় না তাকে স্থির ব্যয় বলে। কথাটা বললাম, অনেকে বোঝেন নাই, সহজে বোঝায় বলবো। উদাহরণ দিলে সহজে বুঝে যাবেন। যেমন স্যার খেয়াল করেন, আপনি টেবিল উৎপাদনের একটা ফ্যাক্টরিতে ঢুকছেন। কি স্যার? টেবিল উৎপাদনের একটা ফ্যাক্টরি করতেছেন বা টেবিল বানাইতেছেন। অনেকে বেলুন বানায়, আবার নেগেটিভ বেলুন ভাববেন না, অনেকে আবার অন্য বেলুন বানায়, অনেকে আবার কি করে স্যার যে যেটা বানাইতেছে। কথা বুঝছেন? আপনি মনে করেন একটা কাজে ঢুকছেন, প্রোডাকশনের কাজে ঢুকছেন। তো ওই জায়গার মধ্যে আমি একটা কথা বলি স্যার, আপনি যদি টেবিল বানানো তারপরও যে খরচটা দিতে হবে, টেবিল না বানাইলে একটা খরচ দিতে হবে, এটা কোন খরচটা আমি একটু বলি স্যার। ধরেন আপনি টেবিল 5,000 টাকা বানাইলো, একটা খরচ আছে যেটা বহন করতে হইব আপনার টেবিলের ফ্যাক্টরিতে। আর আরেকটা কি, যদি টেবিল নাও বানান তবুও কোন খরচটা করতে হবে বলতে পারবেন কেউ? বুঝেন নাই মনে আমার কথা। আমি আবারও বলি, আপনি টেবিল বানানোর ফ্যাক্টরিতে আছেন, আপনি টেবিল বানাইতেছেন। এখন আপনি চিন্তা করলেন যে আমি টেবিল উৎপাদন করুম না, টেবিল বন্ধ করে রাইখা দিব, টেবিল বানাবো না, তবুও আপনার একটা খরচ দিতে হবে। আচ্ছা টেবিল যদি না বানাই তাহলে আমার খরচ কি, কোন খরচটা রয়ে যায়? আবার টেবিল বানাইলেও একটা খরচ দিতে হবে, মানে কি টেবিল বানান আর না বানান একটা খরচ দিতে হবে স্যার। এটা হলো ভাড়া। এটা কি স্যার? ভাড়া। আপনি একটা ঘর ভাড়া নিছেন, এখন ওই জায়গায় যদি সারা বছর বন্ধও রাখেন তবুও বেতন দিতে, ভাড়া দিতে হবে, আবার না বন্ধ রাখলেও কি ভাড়া দিতে হবে। কিন্তু ভাড়া কি, আপনি 5 লাখ টাকা কামাই করলেও 5,000 টাকা ভাড়া দিতে হবে ওই রুমে, আর আপনি যদি 2 টাকাও কামাই না করেন তবুও 5,000 টাকা দিতে হবে। এটারা বলে স্থির ব্যয়। স্থির ব্যয় কি স্যার? যেই ব্যয় কোনো উৎপাদন দ্বারা প্রভাবিত হয় না। উৎপাদন কি, আপনি উৎপাদন করেন না করেন দেখার বিষয় না, আপনার ওই ব্যয়টা কি দিতে হবেই, সেটার বলা হয় স্থির ব্যয়। এটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? যেই ব্যয় উৎপাদন দ্বারা প্রভাবিত, যে ব্যয় উৎপাদন দ্বারা প্রভাবিত হয় না, যে ব্যয় উৎপাদন ধারা কি হয় না স্যার? প্রভাবিত হয় না, অর্থাৎ উৎপাদন করেন আর না করেন প্রভাবিত হয় না, তাকে কি বলে স্যার? তাকে মোট স্থির ব্যয় বলে। স্থির ব্যয় বলে। তাহলে স্যার, হ্যাঁ স্যার, যে ব্যয় উৎপাদন দ্বারা প্রভাবিত হয় না তাকে মোট স্থির ব্যয় বলে। আচ্ছা মোট স্থির ব্যয় কয়টা আছে? রণজিৎ কুমার নাথের বইতে মোট স্থির ব্যয় 3টা দেওয়া আছে, মানে মোট স্থির ব্যয় 3টা, মানে যেই উৎপাদন করলেও ওই ব্যয় দিতে হইব, না উৎপাদন করলেও যে ব্যয় দিতে হইব। আর অন্যান্য বইতে অনেকগুলো আছে, কিন্তু প্রধানত 3টে আমি পড়াই। আপনি চাইলে এটা ধারণা নিয়ে নিতে পারবেন, আপনারা বললে আপনি বুঝবেন। এই জায়গায় তাহলে লিখলাম মোট স্থির ব্যয় কয় প্রকার? 3 প্রকার লেখা রাখলাম, ঠিক আছে? মানে রণজিৎ স্যারের বই অনুযায়ী। তো 3 প্রকার কি কি? এক হইল গিয়া স্যার
কর্মচারীর বেতন, আপনি একজন 5,000 টাকার কর্মচারী নিয়োগ করলেন। কর্মচারী আবার দুই প্রকার, একটা হলো ফিক্সড বেতনের কর্মচারী, যেমন আপনি ম্যানেজার নিয়োগ করছেন, আপনি যদি এর কাম নাও করেন মাস শেষে তারা 10,000 টাকা দিতে হইব, তাই না স্যার? এটা হইলো গিয়ে স্যার কি স্থির ব্যয়। আবার যদি তারে দেওয়া কোটি কোটি টাকায় কামাই করেন তাহলে কিন্তু তার কি 5,000 টাকা দিতে হইব। তার মানে স্থির ব্যয়ের মধ্যে অন্যতম একটা কি স্যার? আমার কথা বুঝতে পারতেছেন? লাইনটা কাইটা যেতে পারে, এই কারণে বলতেছে, আমার বারবার চেক করতে হইতেছে। তো কর্মচারীর বেতন স্যার, কর্মচারীর বেতন এর লোকে একটা স্থির ব্যয়, যে এই ব্যয়টা কি আপনার উৎপাদন করলেও দিতে হইব, না উৎপাদন করলেও দিতে হইব। তাহলে একটা পেলাম কি কর্মচারীর বেতন। আরেকটা কি স্যার? দুই নাম্বারটা হচ্ছে ভাড়া, একটু আগে যেটা বললাম। আমার কথা বুঝতে পারছেন? দুই নাম্বারটা কি স্যার? ভাড়া। অর্থাৎ আপনি উৎপাদন করলেও ভাড়া দিতে হইব, না উৎপাদন করলেও ভাড়া দিতে হবে, এটা একটা স্থির ব্যয়। আরও স্থির ব্যয় থাকতে পারে। 3 নাম্বারটা কি স্যার? 3 নাম্বারটা হচ্ছিল অবচয়। কি বলে স্যার? অবচয়, এর ইংরেজি বলে ডেপ্রিসিয়েশন। যারা 11 অপচয় না স্যার, একটা হলো অপচয় আর একটা হলো অবচয়, দুইটা আলাদা জিনিস। অপচয় মানে লোকে কোনো কিছু নষ্ট করে দেওয়া, আর অবচয় কি, যারা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট তারা বুঝবে। আমি আবার অ্যাকাউন্টিং স্টুডেন্ট, এটা আমি আর আগে, যেমন উদাহরণ বলি, যে আমি একটু বুঝি, একটু আমি তবুও যে জানি, অনেকে জানে, তবু আমি একটু বোঝায় বলি, কারণ অনেকে এটা জানে না। অবচয় জিনিসটা হইল গিয়া স্যার ব্যবহারজনিত ক্ষতি, যারা বলা হয় কি স্যার ব্যবহারজনিত ক্ষতি। উদাহরণস্বরূপ আপনি একটা মোবাইল কিনছেন 10,000 টাকা দিয়া, আপনি বাসায় গেলেন, মোবাইলটা নিয়ে বাসায় যাওয়ার সাথে সাথে ওই মোবাইলটা আর কারো কাছে বিক্রি করলে 10,000 টাকা বেচতে পারবেন? অবশ্যই বেচতে পারবেন না। আপনারে 500 টাকা হইলেও কম দিতে হইব। তেলে দেখেন, যে বেটা কিনবো আপনার কাছ থেকে মোবাইল, হ্যাঁ স্যার বুঝতে পারছে স্যার। তো এটা অনেকে কি বোঝে স্যার, অনেকে ভাবে স্যার, খেয়াল করেন, অনেকে ভাববে স্যার যে আপনি মোবাইলটা যে কিনছেন, মোবাইলটা আপনি ব্যবহার করছেন 2 ঘন্টা হইলেও ব্যবহার করছেন, তাই আপনার দামটা কমে গেছে গা। উদাহরণস্বরূপ আরেকটা যদি বলি, একটা খাট কিনছেন 5 লাখ টাকা দিয়া, যদি খাটটা আপনি 1 বছর পর বিক্রি করেন, তাহলে খাটটাকে আর 5 লাখ টাকা বিক্রি করতে পারবেন? অবশ্যই বিক্রি করতে পারবেন না। আপনি 4 লাখ টাকা, আপনি 4 লাখ টাকায় বিক্রি করতেছেন। এখন দেখেন, আপনি খাটটারে যদি ঘরে ফালাও রাখেন, তাহলে মানুষ এটা ভাবতেছে কি এই জিনিসটা আপনি ব্যবহার করতেছেন, আর এই ব্যবহার করার কারণে কি এটার দাম কমে যেতেছে। এটা অদৃশ্য, এটা চোখে দেখা যায় না। আপনি একটা জিনিস ব্যবহার করতেছেন, ওটা অদৃশ্য, ওটার কি চোখে দেখা যাইতেছে না, কিন্তু ওইটার দাম অটোমেটিকলি কমতেছে। আপনি যদি ফালাও রাখেন, তবুও মানুষ ভাবে এটা আপনি ব্যবহার করতেছেন আর এটার দাম কমে যেতেছে। তাহলে অবচয় বলতে কি বোঝায়? অবচয় শব্দটার অর্থ হচ্ছে ব্যবহারজনিত ক্ষতি। সেটা আপনি ব্যবহার করলেও ক্ষতি হবে, না করলেও ক্ষতি হবে, আর এটা চোখে দেখা যায় না। এটারে বলে অদৃশ্যমান লেনদেন। এটারে কি বলা হয় স্যার? ইনভিজিবল। এটা বলে ট্রানজ্যাকশন, এটা বলে ইনভিজিবল ট্রানজ্যাকশন। এটারে ইংরেজি মানে বলে, মানে অ্যাকাউন্টিং এর ভাষায়। তো দেখেন, এই জায়গায় আমরা স্থির ব্যয় কয়টা পাইলাম স্যার? স্থির ব্যয় পাইছি আমরা 3টা। একটা হলো কর্মচারীর বেতন, ভাড়া, অবচয়। এরকম আরও স্থির ব্যয় থাকতে পারে স্যার, আরও স্থির ব্যয় থাকতে পারে। তো আরও স্থির ব্যয় যদি থাকে, তাহলে এই জিনিসটাই লোকে কি আপনি নিজেরাই বুঝতে পারবেন যে আপনি কম্পেয়ার করবেন কীভাবে। আরও স্থির ব্যয় যদি অবজেক্টিভে আসে, কম্পেয়ার করবেন যে আমি উৎপাদন যদি বন্ধ করে দিই, মানে কি ধরেন আপনি একটা ব্যবসার কথা ভাববেন যে আমি মনে করেন টেবিল উৎপাদন করতেছি, মানে টেবিল যদি উৎপাদন বন্ধও করে দিই, তবু আমার কোন ব্যয়টা বহন করতে হইব, আর টেবিল উৎপাদন করলে কোন ব্যয়টা আমার স্থির থাকবো। আপনি এরকম চিন্তা করে করে প্রত্যেকটা জিনিস জাজমেন্ট করবেন, তাইলেই বুঝতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? তো স্থির ব্যয় বুঝলাম, স্থির ব্যয়ের প্রকারভেদ বুঝলাম। এখন আসি আমরা স্থির ব্যয়ের চিত্রে। স্থির ব্যয়ের চিত্র করার জন্য আমি একটু মুছলাম, কেউ একটু স্ক্রিনশট নেন এই জিনিসটার, নিছেন? আচ্ছা স্যার, তো স্ক্রিনশট নেওয়ার পর তারপর আমি মুছতেছি, হ্যাঁ, চিত্র আঁকার জন্য। তো চিত্র আঁকতেছি স্যার। এখন এই জায়গায় স্বাধীন চলককে অধীন চলককে বলতে পারবেন? আমি বারবার কিন্তু এই কথাটা বলে আসছি। বলেন, স্বাধীন চলককে ভুলে গেছেন স্যার? স্বাধীন চলক টিপি। হ্যাঁ স্যার, এই জায়গায় টিপি রে কিভাবে প্রকাশ করে জানেন স্যার? স্বাধীন চলক রে বা উৎপাদন রে, এই জায়গায় উৎপাদন রে প্রকাশ করে উৎপাদন। আমি বলছিলাম আপনাদের প্রথম ক্লাসে, উৎপাদন ইংরেজি বলে উৎপাদনের পরিমাণ। উৎপাদনের কি বলে স্যার? উৎপাদনের পরিমাণ। পরিমাণ ইংরেজি কি? কোয়ান্টিটি। কি বলে স্যার? কোয়ান্টিটি। আর আর প্রোডাকশন মানে কি? উৎপাদন মানে কি? প্রোডাকশন। তার মানে কি এই জায়গায় তাহলে সংক্ষেপে কি লেখা যায়? কিউসি, কিউপি লেখা যায়। সংক্ষেপে কি বলা যায় স্যার? কিউপি। কিন্তু কিউপি লেখে না, ডাইরেক্ট লেখে, শুধু লেখে কি স্যার? ডাইরেক্ট লেখে হইলে গিয়ে শুধু কিউ। তাহলে এই জায়গায় উৎপাদন লিখতে পারেন আপনি, উৎপাদনের পরিমাণ বা উৎপাদন। অনেক বাংলায় লেখা থাকে উৎপাদন, আর ইংরেজিতে লিখতে চাইলে শুধু কিউ লেখা হয়। কথা বুঝছেন? আর এই জায়গায় হইলে গিয়ে আমরা কি পাবো স্যার? মোট স্থির ব্যয়, মোট স্থির ব্যয়, অথবা কি লিখবো পরীক্ষার ভিতরে? টিএফসি লেখা থাকতে পারে। কথা বুঝতে পারছেন? তো এই জায়গায় স্যার আমরা কিভাবে লিখবো স্যার অঙ্কটা? এই যে দেখেন আমি দেখাইতেছি, 1 2 3 4 5 6 এরকম ঘর করে ফেলেন, কেউ একটু ঘর করে ফেলেন কাইন্ডলি। ওকে, তো এই জায়গায় কি স্যার? প্রথম ধরেন 100, কথা বুঝছেন? তারপর কি 200,
তারপর কি 300 মানে কি উৎপাদন আপনি যদি 100 করেন 200 করেন 300 করেন, ধরেন আপনি 100 পণ্য উৎপাদন করতেছেন, তারপর ধরেন আপনি 200 পণ্য উৎপাদন করতেছেন, পরে 300 পণ্য উৎপাদন করতেছেন, পরে 400, পরে 500 পণ্য উৎপাদন করতেছেন, পরে 600 পণ্য উৎপাদন করতেছেন। ওকে, আর এই জায়গায় মোট স্থির ব্যয় কি 6000 বা 60,000 টাকা আপনি ঘর ভাড়া আগেও দিতেছেন, এখনও দিতেছেন, পরে কি 60,000 টাকা আগেও দিতেছেন, একও দিতেছেন, মানে 60,000 টাকা স্থির। এই জায়গায় কি স্থির ব্যয় কি সব জায়গায় সেম থাকে, অর্থাৎ কি আপনি যদি পণ্য উৎপাদন নাও করেন তবু স্থির ব্যয় কী হবে স্যার, স্থির হবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে স্যার একটু খেয়াল করেন, আমরা যদি চিত্র আঁকতে চাই তাহলে চিত্র আঁকতে গেলে স্যার আমরা কীভাবে আঁকবো স্যার, মোট স্থির ব্যয় খেয়াল করবেন স্যার। আজকে আমি 2টা টপিক পরে শেষ করে ফেলবো, মোট স্থির ব্যয় আর একটা লোক ঘরে স্থির ব্যয়। আচ্ছা খেয়াল করেন স্যার, এটা বলি স্যার, তো এই জায়গায় একটু খেয়াল করেন মোট স্থির ব্যয় কি স্যার। তাহলে মোট স্থির ব্যয় আমি সূত্রগুলো নিয়ে পরে আলোচনা করবো বলছি, তো সূত্রগুলো নিয়ে আমি শুধু এই জায়গায় সূত্রটা লেখা রাখি, তাহলে মেবি ভালো হয়। তো টিএফসি সূত্র কি জানেন স্যার, একটু খেয়াল করেন স্যার, আমি ওই জায়গায় একটু কী লিখছি বলেন তো। আচ্ছা মোট ব্যয় ইংরেজিতে বলে টিসি, সামনে গেলে পাবো আমরা, ঠিক আছে। আর এই জায়গায় টিএফসি সূত্র এগুলোকে লেখা রাখেন স্যার, আমি পরে ডিটেলসে বলবো আপনাদের, প্যারা নিয়েন না, চিল থাকেন। তো টিএফসি সূত্র এগুলোকে টিএফসি, এগুলোকে টিসি বিয়োগ টিভিসি, মাইনাস টিভিসি, এটা আমি পরে বলবো, এটা ডিটেলসে আমি ডিটেলসে বলবো, ঠিক আছে স্যার, এটা লেখা রাখতে পারেন। তো এই জায়গায় আমরা যে মানটা পাইলাম ওই মান দিয়ে আমরা একটা চিত্র আঁকবো। কি আঁকবো স্যার, ওই মানটা দিয়ে আমরা একটা চিত্র আঁকবো। চিত্র আঁকার ক্ষেত্রে এখন স্বাধীন চলক কই বসে আমার একটু নুরি বলেন তো, স্বাধীন চলক কই বসে, স্বাধীন চলক কই বসে নিচে, হ্যাঁ স্যার। অধীন চলক কই বসে, আর অধীন চলক কই বসে উপরে। তাহলে এই জায়গায় নিচে কোন, এখন নিচে কোনটা বসবে, কিউ বসবে না টিএফসি বসবে, কোনটা বসবে, কিউ, মানে কি উৎপাদনের পরিমাণ বা উৎপাদন যে যেটা লেখে স্যার। তাহলে নিচে থাকবে কি উৎপাদন, কারণ উৎপাদন স্বাধীন চলক, আর উপরে থাকবে কি স্যার, উপরে থাকবে মোট স্থির ব্যয়, মোট স্থির ব্যয়। এটা রিজনটা কি এটা আপনারা জানেন, আমি কি বললাম বেসিক ক্লাস এই কারণে দরকার স্যার। টিএফসি কেউ যদি না বুঝেন প্রশ্ন করেন, তাহলে কি স্যার এই জায়গায় কিউ কত আছে, কিউ হাইস্ট কত আছে 600 পর্যন্ত, আর টিএফসি কত আছে স্যার খেয়াল করেন সব জায়গায় 60,000। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি স্যার কিউ তাহলে 600 পর্যন্ত দিলাম, 1 2 3 4 5 6, খেয়াল করবেন স্যার 100 200 300 400 500 600, আমার কথা বুঝছেন। আর এই জায়গায় আমি একটু সুন্দর করার জন্য বললাম, এই ধরেন 3,000 মানে 30,000 60,000, তারপরে লোকিয়া ধরেন কত 60,000, তারপরে 9,000, তারপরে ধরেন 12,000 ধরেন ধরলাম। তাহলে এই জায়গায় 30,000, তারপর কি 60,000, তারপর কি 9,000 বলতে কথা বুঝছেন 90,000, সরি 9,000 না 90,000। তো এই জায়গায় দেখেন স্যার, এই জায়গায় আমি প্রথম দিকে যদি চিত্রটা আঁকতে যাই, চিত্র আঁকতে গেলে দেখেন কি হয় স্যার, তো চিত্র আঁকতে গেলে 100 হইলেও 60,000, মানে কি 100 উৎপাদন করলে আমার কত হইব স্যার 60,000, কথা বুঝছেন। আর 200 উৎপাদন করলে আমার কত হবে স্যার 60,000, আবার 300 উৎপাদন করলে আমার কি হবে স্যার 60,000, আর 400 উৎপাদন মানে কি সব জায়গায় কি স্যার 60,000 হবে। আমি কি বুঝতে পারছি স্যার? সেম স্যার। তো এই জায়গায় দেখেন স্যার, তাহলে আমার টিএফসি রেখাটা কেমন হয় স্যার, টিএফসি রেখাটা তাহলে কেমন হয় স্যার, টিএফসি রেখাটা ভূমি অক্ষ বরাবর সমান হয়, কথা বুঝছেন। এটা বলে কি টিএফসি রেখা, এটা কি বলে স্যার টিএফসি। না বুঝলে বলেন স্যার, কেউ প্রশ্ন করতে পারেন, না বুঝলে বলেন। না কোনো সমস্যা নাই, কি আপনি ফাঁকা, না কোনো সমস্যা নেই, উপরে 90,000 লিখলে লিখতে পারেন, না লিখলেও না লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমি বোঝানোর খাতির আপনার পরে A to Z বোঝাইলাম, কথা বোঝেন নাই, যাতে আপনার মধ্যে কোনো দুবিধা না থাকে। অনেকে কি করে জাস্ট আইকা দেয়, আইকা দিলে হবে না ভাই, পুরো জিনিস ডিটেলসে এক্সপ্লেইন করতে হবে, কথা বুঝছেন। তো এই জায়গায় কি টিএফসি কি হয়, টিএফসির মানটা স্থির হয়, শেষ। তো টিএফসি পাইছি, আচ্ছা আমরা কি বললাম প্রত্যেকটার মোট বের করবো প্লাস কি বের করবো, গড় বের করবো, আমার কথা বুঝতে পারছেন। তো এখন আমরা কি এটা একটা জি ভাই বলেন 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 বলেন। বুঝলাম না আবার বলেন স্যার। 100 200 300 400 500 600 চিত্রতে ঠিক আছে, 60,000 সব জায়গায় কি স্যার 60,000, না বুঝলে বলেন স্যার, আসেন স্যার। কাইটা গেছে গা স্যার, কাইটা গেছে গা, আবার ঢোকেন কাইটা গেছে গা, সরি একটু ওয়েট করবেন স্যার, কারণ স্যার বুঝতেই পারতেছেন আমার তো গলাও ফাইটা যেতেছে, আমি পড়াইতেছি।
তো স্যার আচ্ছা স্যার পরবর্তীতে স্যার একটু কানেক্ট হন। আচ্ছা স্যার সবাই আছেন ঠিকঠাক, শুনতে পারতেছেন স্যার? আমার দেখতেছেন নাকি, বোর্ড দেখতে পারতেছেন? আচ্ছা স্যার বোর্ড দেখতে আচ্ছা আপনি কি বলতেছিলেন আমার একটু বলেন তো, ইয়ে কি বলতেছিলেন বলেন সাব্বির। আচ্ছা ঠিক আছে স্যার, সব 60,000, তার মানে কি স্যার সব জায়গায় স্থির, আমার কথা বুঝছেন? প্রিয়া জানে আজকে কি হয়েছে, মনে হয় ওর আত্মার মাগফিরাত কামনা করতেছি আমরা। আচ্ছা স্যার কাজের কথায় আসি স্যার, তো এটা কি ক্লিয়ার স্যার? স্ক্রিনশট নেন, আমি মুছবো এটা। নুরি কি আসছেন? নুরি আজকে ছিল তো প্রথম দিক থেকে আসছে। আচ্ছা স্যার এটা একটু স্ক্রিনশট নেন, আমি মুছবো, কাইন্ডলি একটু স্ক্রিনশট নেন, এটা লাস্ট টপিক, আমি আজকে বেশিক্ষণ পার। আচ্ছা তাহলে আমি মুছতাছি। তাহলে মোট স্থির ব্যয় আমাদের শেষ। আর আমি কি বলছি, প্রত্যেকটার কি বের করবো স্যার? গড় বের করবো। প্রত্যেকটার কি বের করবো স্যার? গড় বের করবো। এটা আমরা মোট পাইছি, তাহলে এখন কি বের করবো আমরা স্যার? গড় স্থির ব্যয় বের করবো। কি বের করবো স্যার? গড় স্থির ব্যয়। গড় স্থির ব্যয়। আচ্ছা গড় ইংরেজি কি কেউ বলতে পারবেন? দেখি কেউ বলতে পারেন কি না? হ্যাঁ অ্যাভারেজ, 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 হ্যাঁ স্যার। তো এই জায়গায় স্যার আমরা 2 নাম্বার যে টপিকটা পড়াবো সেটা হলো গড় স্থির ব্যয়। ওকে স্যার, তো এটার ইংরেজিতে বলবো কি? অ্যাভারেজ ফিক্সড কস্ট। কি বলবো স্যার? অ্যাভারেজ ফিক্সড কস্ট। অ্যাভারেজ ফিক্সড কস্ট। তো সংক্ষেপে করতে গেলে এটাতে কি হয় স্যার? অ্যাভারেজের এ নিলাম, ফিক্সড কস্টের এফ নিলাম, সির সি নিলাম, তাহলে কি হবে স্যার? এএফসি। কি হবে? হ্যাঁ স্যার এএফসি, কথা বুঝছেন স্যার? আবার অনেক জায়গায় এটা কি লেখা থাকে স্যার, অনেকে আবার এটা কনফিউজড হয়ে যান, এস এএফসি। এসি মানে তো, এসি মানে তো মোট ব্যয়ের, বোকা, কার সামনে গেলে বুঝবেন। এসি কেমন লিখবেন? আরে বাবার অ্যাভারেজ কস্ট হইল গা মোট ব্যয়ের বিপরীত, আর এটা হইল গা মোট স্থির ব্যয়। আপনি সামনে গেলে পাইবেন স্যার, আপনি বইয়ের দিকে তাকান না, আমার কথা তাকান, বই ছাড়া আমি পড়াইতেছি, বই আমার খোলা নাই, বুঝছেন, মুখস্থ আছে, সমস্যা নেই। তো এএফসি হইল গিয়া স্যার কি? অ্যাভারেজ ফিক্সড কস্ট। কি বলে স্যার? এএফসি। আর এটার সংক্ষেপে কি বলে স্যার অনেক সময়? এস এএফসি। এখন এসটা কেন এটা তো আপনারা জানেন, কারণ এটা স্বল্পকালীনের টপিক নিয়ে আলোচনা করতেছি, তো এটা শর্ট রান বলা হয়, বা এস এএফসি বা শর্ট রান এএফসি। আমার কথা বুঝছেন? না বুঝলে বলেন। অনেক জায়গায় এএফসি লেখা থাকতে পারে, অনেক জায়গায় এস এএফসি লিখতে পারে, কনফিউজ হবেন স্যার? বলেন না, কনফিউজ হওয়ার কিছু নাই। তো যাই হোক স্যার, অ্যাভারেজ ফিক্সড কস্ট কাকে বলে এটা আমি সূত্র দিয়ে আপনাদের মুখস্থ করাবো। আপনারা চাইলে বইয়ের মতন মুখস্থ করতে পারেন, বাইলে আমি শর্টভাবে একটা কথা বলবো। এসএএফসি বা গড় কীভাবে বেরোয় জানেন? আমি একটা জিনিস বোঝানোর জন্য বলি, যেহেতু আমি অন্তর্নিহিত বিষয় দেখা যায় না, না আমি আচ্ছা আমরা যেহেতু অন্তর্নিহিত বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তাই আচ্ছা এটা তো স্যার ওই যে করার পর একটু ফি স্থির করে দিত, একটু একটু ওয়েট করবেন কাইন্ডলি। আরে বাবা, আচ্ছা আরে দাঁড়ান, একটু ওয়েট করেন স্যার, একটু ওয়েট করেন। আরে আচ্ছা এখন দেখা যায়, কাইন্ডলি বলবেন। আচ্ছা স্যার, তো এই জায়গায় গড় স্থির ব্যয়, গড় শব্দটা মানে কি স্যার? গড় শব্দটা মানে কি এটা আমি একটু আপনাদের ডিটেলসে বোঝানোর জন্য বলি। তো গড় মানে বলতে বোঝা হইল গিয়া স্যার একক প্রতি। একক প্রতি মানে কি? যেমন আপনার উদাহরণ দেওয়া জিনিসটা বোঝাই, যেমন আপনি দিয়েছেন 200টা, দেখেন আপনারা 3 জন বন্ধু, ওকে, আপনারা 3 জন বন্ধু, 3 জন বন্ধুর মধ্যে আপনি দিয়েছেন, ধরেন আপনি লিখলাম হইল গিয়া ইউ, ঠিক আছে, আপনি দিয়েছেন হইল গিয়া 500 টাকা, ঠিক আছে, আপনার বন্ধু দিছে হইল গিয়া, ধরেন আপনার বন্ধু মানে কি কি লিখতে পারি, যেমন বন্ধু ফ্রেন্ড, কথা বুঝছেন, ফ্রেন্ড দিছে হইল গিয়া 300 টাকা, কথা বুঝছেন, তাহলে এই জায়গায় কত? 800 টাকা। আরেক বন্ধু দিছে হইল গিয়া, ধরেন আরেক বন্ধু মানে ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড মানে বিএফ, তো যাই হোক স্যার আরেক বন্ধু দিছে কত স্যার? স্যার 3000 লিখছি স্যার, তো 100 টাকা ধরেন, তাহলে টোটাল কত স্যার বলেন তো? টোটাল কত টাকা? টোটাল হইছে কত টাকা বলেন তো? টোটাল হইছে কত? 900 টাকা। 900 টাকা। তাহলে আমি যদি বলি প্রত্যেকের একজনের মাথা পিছু কত টাকা করে পড়ে, তাহলে আমি 3 জনের ভাগ দেব, মানে কি 900 3 দিয়ে ভাগ দিলে কত হবে স্যার? তাহলে অ্যাভারেজে কত আসবো স্যার? 300 টাকা। দেখেন আমি যদি একটু খেয়াল করেন স্যার, একটু খেয়াল করেন, আমি যদি সংখ্যা দেখেন সবচেয়ে বেশি দিছে কিন্তু আপনি, তারপরেও কি আপনার মাথা পিছু কয়জনের পড়ছে স্যার? মানে 3 জনেরটা যোগ করার পর যদি আমরা সংখ্যা দিয়ে ভাগ দেই, তাহলে কি হয় স্যার? তাহলে গড় বের হয়। তাহলে গড় জিনিস মানে কি? গড় জিনিস মানে হলো একজন প্রতি কত টাকা পড়ে,
একজন প্রতি কত টাকা পড়ে। গড় শব্দটার মানে হইল গিয়া কোনো কিছুর সমষ্টিরে যদি ওই সংখ্যা কয়জন আছে, বন্ধু যে কয়জন আছে, এই সংখ্যা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় স্যার, এটার কি পাওয়া যায়, গড় পাওয়া যায়। ঠিক তেমনি এই জায়গায় এএফসি সূত্র কি জানেন স্যার, এএফসি সূত্র এটা হলো মূল সূত্র। এএফসি সূত্র হইল গিয়া টিএফসি মানে কি মোট স্থির ব্যয় যেটা আছে, মোট টিসি না স্যার, টিসি হলো মোট ব্যয়, টিএফসি আপনি গ্যাঞ্জাম লাগিয়ে দেন না স্যার। এফসি মানে কি ফিক্সড কস্ট, মানে কি এফসির জন্ম কার থেকে হয়েছে স্যার, এফসির জন্ম হয়েছে টিএফসি থেকে, এটা মাথায় রেখেন। তার মানে কি মোট স্থির ব্যয়কে যদি আপনি উৎপাদনের পরিমাণ, উৎপাদনটা আমরা সংক্ষেপে কি বলি স্যার, কিউপি বা কিউ একটা বললেই হইলো স্যার। তেলে আপনি একটু খেয়াল করেন, ওই জায়গায় খেয়াল করেন, তেলে এফসি কেমনে পাওয়া যায় বা মোট গড় স্থির ব্যয় কেমনে পাওয়া যায়, মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে গড় স্থির ব্যয় পাওয়া যায়। তাহলে আমি এদিকে সংজ্ঞা কেমনে দিতে পারি, সূত্র থেকে সংজ্ঞা দিতে পারি। বইতে এভাবে লেখা আছে একক প্রতি ব্যয় বা এক প্রতি উৎপাদন ব্যয়কে ওই গড় ব্যয় বলা হয়, কিন্তু এত প্যাচ দেওয়ার দরকার নেই, আপনি সূত্র দিয়ে সংজ্ঞা বানাইতে পারবেন। সূত্র দিয়ে কিভাবে সংজ্ঞা বানাবেন স্যার, আমি বলি আবার, মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে গড় স্থির ব্যয় পাওয়া যায়। তাহলে স্যার গড় স্থির ব্যয় কাকে বলে স্যার, আপনি সূত্র থেকে সংজ্ঞা দেন। সূত্র কিভাবে লেখছেন, মোট স্থির ব্যয় উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করছেন, তারপর গড় স্থির ব্যয় পেয়েছেন, তো এইভাবে সংজ্ঞা দেন। মোট স্থির ব্যয়কে কি লিখবেন বলেন, মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে, উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে, পরিমাণ, ভাই মূল জিনিসটা বোঝেন, আপনার বানান লাগবে না। অনেকে স্যার স্যার অনেকে জিনিস কি করে স্যার, মুখস্থ করে, মুখস্থর দরকার নেই, আপনি বোঝেন তেলি লিখতে পারবেন। মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে, পরিমাণ দ্বারা ভাগ করে গড় স্থির ব্যয় পাওয়া যায়, গড় স্থির ব্যয় পাওয়া যায়, পাইছেন, স্থির ব্যয় পাওয়া যায়। আমার কথা কি বুঝতে পারছি, পাওয়া যায়। তার মানে কি আমরা কি বুঝলাম স্যার, তার মানে কি বুঝলাম স্যার বলেন তো, গড় স্থির ব্যয়ের জন্ম হয়েছে কার থেকে স্যার, স্থির ব্যয় থেকে। এই আমার কথা বুঝতে পারছেন, অর্থাৎ গড় স্থির ব্যয়ের জন্ম হয়েছে কি মোট স্থির ব্যয় থেকে। কার থেকে জন্ম হয়েছে স্যার, মোট স্থির ব্যয় থেকে। আচ্ছা স্যার এই জায়গায় একটু ক্যারাঞ্চি করেন তো, ধরেন গড় স্থির ব্যয় দিছে আর উৎপাদনের পরিমাণ দিছে, এখন আপনার মোট স্থির ব্যয় বের করতে বলতেছে, তাহলে মোট স্থির ব্যয় কেমনে পাইবেন, এই জায়গায় যেমন মোট স্থির ব্যয় কিউ দিয়ে ভাগ করে পেয়েছেন গড় স্থির ব্যয়, আবার কিউ দিয়ে যদি গড়ে গুণ করেন তাহলে দেখবেন মোট স্থির ব্যয় বেড়ে। দেখেন এই জায়গায় একটু বোঝাই, যদিও সামনে আমি বোঝাবো, একটু বোঝাই। যদি আপনার মোট বের করতে বলে তাহলে এই জায়গায় কি কিউটা টিএফসির লগে ভাগ না, তার মানে কি টিএফসির এই জায়গায় সিঙ্গেল রাখবেন, তাহলে এএফসির লগে কি করবেন স্যার, যদি কিউ গুণ করেন, এএফসির লগে যদি কিউ গুণ করেন, দেখেন এখন খেয়াল করেন, এখন দেখেন আমি খেয়াল করেন স্যার, একটু খেয়াল করেন স্যার, কখনো যদি টিএফসি দেওয়া না থাকে তাহলে টিএফসির এই জায়গায় এই সূত্রটা কাজে লাগান যায় কেমনে স্যার, এএফসির লগে এদিকে দেখেন ভাগ আকারে আছে টিএফসি লগে কিউ, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবো, এএফসির লগে গুণ হয়ে যাবো গা। আমার কথা বুঝছেন, আচ্ছা এটা এখন বোঝার দরকার নাই, তাহলে গ্যাঞ্জাম লাগবে, আমি সূত্রের একটা আলাদা ক্লাস নিব, সূত্রের একটা আলাদা কথা বুঝছেন, সূত্রের একটা আলাদা ক্লাস নিব, গ্যাঞ্জাম করে লাভ নেই, আপনাদের প্যাচ দেওয়া লাভ নেই, এখন আর আমি আস্তে আস্তে ধাপে ধাপে আগাবো। তাহলে গড় স্থির ব্যয়ের জন্ম কার থেকে স্যার, আমি যদি প্রশ্ন করি কার থেকে জন্ম বলেন, মোট ব্যয় বলে, গ্যাঞ্জাম লাগালে স্যার মোট ব্যয় না কিন্তু স্যার, মোট স্থির ব্যয় থেকে। গ্যাঞ্জাম কেন লাগান, এই জায়গায় একটা অক্ষর, হ্যাঁ স্যার এই জায়গায় একটা এফ এরও অনেক ইম্পর্টেন্ট থাকবে, এফ মানে ফাঁক না স্যার, এফ মানে হইল গিয়ে স্যার এফ মানে হইল ফিক্সড, এই জায়গায় একটা এফ এরও অনেক ভ্যালু, সামনে গেলে বুঝবেন স্যার। আপনি যদি এএফসির জায়গায় এসি লাগাই দেন তাহলে অন্য শব্দ হয়ে যাবে গা, অন্য একটা সূত্র হয়ে যাবে গা। এ বিসির জায়গায় যদি শুধু বিসি লাগাই দেন অনেক মানে অনেক কিছুর গ্যাঞ্জাম হয়ে যায়, কথা বুঝছেন স্যার। এই জায়গায় একটা অক্ষরের অনেক ভ্যালু ক্যারি করবে, এই কারণে বলি সব কিছু খুব নিখুঁতভাবে পড়েন। এই চ্যাপ্টারটা হইল মজার একটা চ্যাপ্টার, সূত্রের খেলা, কথা বুঝছেন। তো যাই হোক স্যার, আর এগুলো হইলে দ্বিতীয় অধ্যায়ের ব্যাকআপ দিবে, সাহায্য দিবে। যাই হোক স্যার কাজে আসি, মোট স্থির ব্যয়কে যদি আমি উৎপাদন ব্যয় দ্বারা ভাগ করি, উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি, তাহলে গড় স্থির ব্যয় পাই। এটা কি ক্লিয়ার, না বুঝলে বলেন। আচ্ছা ক্লিয়ার স্যার, এইটা একটু স্ক্রিনশট নেন, আমি এখন চিত্র আঁকবো এবং ম্যাথটা কইরা দেখাবো। স্ক্রিনশট নিছেন, আচ্ছা এই স্ক্রিনশটগুলো দিয়ে দিন, যে যেটা নিতেছেন দিয়ে দিন। যাই হোক স্যার, তো এই জায়গায় আমাদের সূত্রটা কি ছিল স্যার, এএফসির সূত্র ছিল গিয়া, খেয়াল করেন এএফসির সূত্র কি, টিএফসি ভাগ হইল গিয়ে কি কিউ, তাই না। এখন আমি স্যার সমীকরণটা মানে কি সূচিটা করছিলাম না, আগের সূচিটা 6টা দাগ দেন স্যার, আগের সূচির মতন, ঠিক আছে। ওই জায়গায় কি স্যার কিউ, মনে আছে স্যার কিউ, এটা কি বলছিলাম উৎপাদনের পরিমাণ, স্যার আছেন,
উৎপাদনের পরিমাণ। আর এই জায়গায় ছিল কি স্যার টিএফসি বা মোট ব্যয়। কি ছিল স্যার? মোট স্থির ব্যয়। মোট স্থির ব্যয়, মোট ব্যয় বলে ফেলছি, সরি, মোট স্থির ব্যয় ছিল। কি ছিল স্যার? মোট স্থির ব্যয় বা টিএফসি বা এসটিএফসি, যে যেটা লেখে। তো এই জায়গায় প্রথমে কি ছিল 100, ওই যে আগের মতন স্যার 200। বলবেন ভাই এটা তুলতেছেন কেন? কারণ আমি বলছি গড় স্থির ব্যয়ের জন্ম কি টিএফসি থেকে, অর্থাৎ টিএফসি না থাকলে গড় স্থির ব্যয় পাওয়া যাবে না স্যার। 400 আরেকটা কি স্যার 500, 500 পর্যন্তই তুলেন, এনাফ, আর দরকার নেই, 600 পর্যন্ত যাওয়ার দরকার নেই। তারপর সবার ঘরে কি ছিল? 60,000 ছিল না স্যার? 60,000 সবার ঘরে কত ছিল স্যার? 60,000, 60,000, 60,000, এটা তুলেন আবার, আমি এই কারণে বললাম। তাহলে আমি গড় স্থির ব্যয় কেমনে পাবো স্যার? এই জায়গায় কি বানাবো স্যার? আমরা গড় স্থির ব্যয় পাবো। গড় স্থির ব্যয়, গড় স্থির ব্যয় ইংরেজিতে কি বলবো স্যার বলেন? গড় স্থির ব্যয় এএফসি, এএফসি নাম মাথায় রাখতে হবে, এএফসি, এএফসি, কথা বুঝছেন স্যার? তাহলে গড় স্থির ব্যয় কেমনে পাবো স্যার? মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব। কেমনে স্যার? একটু খেয়াল করেন স্যার। এখন প্রথম লাইনের দিকে তাকান, প্রথম সারিতে মোট স্থির ব্যয় আছে কত স্যার? 60,000। তাহলে 60,000 কত দিয়ে ভাগ করবো স্যার? 100 দিয়ে ভাগ করেন, তাহলে কত হয় বলেন কেউ? একটা লাথি মারুন। 600, 600, আল্লাহ এটি কই যাবো আমি? ক্যালকুলেটর নিয়ে বইতে গেছিলাম আমি। কত হয় স্যার? কত হয় স্যার? 60,000 যদি 100 দিয়ে ভাগ করেন, আমি কি বলছি? কারণ কি এএফসি সূত্র কি মনে আছে? টিএফসি যে রেজাল্টটা থাকবে সেটারে কি দিয়ে ভাগ করতে হবে? কিউ দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ কি স্যার 60,000 100 দিয়ে ভাগ করলে কত হয় স্যার? 600। আবার দেখেন এই জায়গায় পরের লাইনে আসে, পরের লাইনে দেখি স্যার, পরের লাইনে আসি, 60,000 200 দিয়ে ভাগ করলে কত হয় স্যার? 300। আচ্ছা, আবার দেখেন পরের লাইনে যদি আমরা আসি, 60,000 যদি 300 দিয়ে ভাগ করেন তাহলে কত হয় স্যার? 200। আচ্ছা স্যার, আবার যদি 60,000 400 দিয়ে ভাগ করি তাহলে কত হয় স্যার? 150। ঠিক আছে স্যার। আবার যদি 60,000 আমরা 500 দিয়ে ভাগ করি তাহলে কি হইব স্যার? 120 না? আচ্ছা স্যার, স্যার একটু খেয়াল করেন স্যার, এখন একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন। এখন কিন্তু দেখা যায়, এখন দেখা যায় বই না। আচ্ছা ঠিক আছে, আমি বলি স্যার, এখন একটু অ্যানালাইজ করেন। অ্যানালাইজ কি করেন স্যার? একটু চিন্তা করেন। আমি চিত্র আঁকার আগে আমি এদিক থেকে অনেক কিছু বোঝানোর আছে স্যার। অনেকে পড়ায় যায় কিন্তু বোঝায় না, জিনিসটা বোঝায়। তাহলে আমরা কি বুঝলাম স্যার? এএফসির জন্ম কার থেকে হয়েছে বলেন তো? এএফসির বাপকে, এএফসির বাপকে টিএফসি, টিএফসি, এএফসির বাপকে স্যার টিএফসি। বাপ বলা যায় না, মা বলা যায়। কারণ আমি বলি ওই যে ওর কথাটা ভালো লাগছে আমার, এএফসির মা বলা যায় টিএফসি, আর বাপকে কিউ। কারণ কিউ হলো স্বাধীন চলক, আর সবাই কি স্যার? অধীন চলক। কিউ কি স্যার? কারণ আপনি উৎপাদন না করলে মোট ব্যয় হইতো না, আর মোট ব্যয় না এলেও কি স্যার? গড় ব্যয় হইতো না। গড় প্রাণ, সরি গড় ব্যয় বলে, গড় স্থির ব্যয়। আমি বারবার ব্যয় বলি কেন? এটা আবার আলাদা জিনিস। মোট স্থির ব্যয় কখনো আসতো না, আর মোট স্থির ব্যয় না আসলে কি গড় স্থির ব্যয় কখনো আসতো না। স্থির ব্যয় কথার মুখস্থ রাখেন স্যার, এগুলো গ্যাঞ্জাম লাগেন না স্যার, কথা বুঝছেন? এখন চিত্র আঁকবো স্যার। চিত্র আঁকতে গেলে কই যাবো স্যার? নিচে। এখন আমরা চিত্র আঁকবো কোনটার বলেন তো? আমরা এখন শুধু চিত্র আঁকবো কিউ এর, আর হইল গিয়ে এএফসির। কার কার আমরা কার কার চিত্র আঁকবো স্যার? কিউ এর আর এএফসি। এখন বলেন তো এই জায়গায় স্বাধীন চলক কে? কিউ স্বাধীন চলক না এএফসি স্বাধীন চলক বলেন তো? বলেন বলেন বলেন। আচ্ছা বলতেছি দাঁড়ান। নুরি বলেন, এই জায়গায় স্বাধীন চলকে কিউ স্বাধীন চলক না এএফসি স্বাধীন চলক? আচ্ছা কিউ। আচ্ছা স্যার কিউ কই বসবো, উপরে না নিচে? আচ্ছা নিচে। তাহলে এই জায়গায় কিউ নিচে রাখলাম, মানে উৎপাদনের পরিমাণ। উপরে কি লিখবো স্যার? এএফসি। এখন মান ধরার ক্ষেত্রে স্যার, আমরা মান ধরার ক্ষেত্রে এবড়ো থেবড়ো করে এই ভুলটা করবেন না বাপ। মান ধরার ক্ষেত্রে খুবই সচেতন থাকবেন। মান যাতে কি এমনভাবে ধরবেন যাতে চিত্রটা সুন্দর হয় স্যার। যাদের চিত্র সেন্স থাকে না তারা মান অনেক সুন্দর করে ধরে। এখন আপনি বলেন নিচে আমি 600 ধরবো, 100, 200, 300, 400, 500, 600। কারণ কিউ হাইস্ট হয়েছে 600 না, কিউ হাইস্ট গেছে 500 মতন, কথা বুঝছেন? তাহলে নিচে 500 পর্যন্ত নিব, কারণ আগেরটা 600 করছি দেখে এখানে ভুল করে 100, 200, 300, 400, 500। আমার কথা বুঝছেন? লেখা ফেললাম 100, 200, 300, 400, 500। আমার কথা বুঝছেন?
আচ্ছা এখন এএফসি হাইস্ট কত উঠছে, টিএফসি একটা আছে না, কিন্তু এএফসি হাইস্ট কত উঠছে, সর্বনিম্ন কত, হাইস্ট আছে 600 আর সর্বনিম্ন কত আছে স্যার 120। এখন অনেকে কি করবে এখন অনেকে কি করবে জানেন, মানে সময় বাঁচানোর লেগা 300 600 মানে কি 300 300 করে ব্যবধান ধরবো, চিত্র হবে না, বাদ যাবে, চিত্র জীবনও সুন্দর হবে না। এই জায়গায় চিত্রে যত মাধুর্যপূর্ণ বানাইতে পারবেন তত ভালো। তাহলে চিত্র আঁকার ক্ষেত্রে সর্বনিম্ন মান আপনি ধরতে পারেন। দেখেন স্যার এই জায়গায় দেখেন 100 থেকে মানে 100-র ঘরে 2টা আছে, আমি এটা চিত্র সেন্স দিতেছি, আপনার চিত্র আঁকার সেন্স দিতেছি। দেখেন 100-র ঘরে কয়টা আছে চিত্র, দেখেন তো স্যার 100 120 150, তার মানে কি 100-র ঘরে 2টা আছে। তার মানে আপনি যদি খেয়াল করেন স্যার, তাহলে এই জায়গায় দেখেন 50-এর ঘরেই 2টা গেছে গা, তাই না স্যার? তাহলে চিত্র আঁকার ক্ষেত্রে আপনার এমনভাবে করতে হবে যাতে এই 2টার মধ্যে একটা ফাঁক থাকে। আপনি যদি মানটা এমন ধরেন যে 300 ধরলে স্যার কোন জায়গায় আপনি 150-র মান ধরতেন, কোন জায়গায় 120-এর মান ধরতেন, কথা বুঝেন নাই? তাহলে এই জায়গায় আপনার মানটা ধরতে হবে এমনভাবে যে একটা সেন্স থাকতে হবে, যেহেতু 100-র ঘরে 2টা আছে বাকিগুলা গ্যাপ আছে, তাহলে আপনি এভাবে ধরতে পারেন স্যার মান, সেটা হলো কি 50 করে ধরতে পারেন, 50 করে 200-র ঘরে তো একটা আছে, 300-র ঘরে একটা আছে, 600-র ঘরে একটা আছে, কথা বুঝছেন? তাহলে এক মান ধরতে পারেন আপনি 100 কইরা, এক মান ধরতে পারেন 100 কইরা, আরেক ধরতে পারেন 50 করে। যদি আচ্ছা হ্যাঁ 100 করে ধরলে ভালো হবে, কিন্তু কেউ যদি 50 করে ধরে তাহলে কিন্তু ইজি বিজি হয়ে যাবে, 50 করে বড় হয়ে যাবে আর ইজি বিজি হয়ে যাবে, আর ইজি বিজি হয়ে যাবে। তো 100 করে ধরলে ভালো হয়। তাহলে আমি 100 করে ধরি, 100 200 300 400 500 600, ঠিক আছে স্যার? 100 করে ধরলাম, 100 200 300। মান ধরার ক্ষেত্রে আমি আবার বলতেছি, চিত্র আঁকার ক্ষেত্রে খুব চিত্র সেন্স থাকতে হবে স্যার। 500, তারপর কি স্যার 600। না বুঝলে বলেন, না বুঝলে বলেন, বুঝছেন? ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা স্যার এখন আমরা এদিকে তাকাই, এদিকে তাকাই, এদিকে তাকাই। তাহলে কিউ যদি 100 হয় তখন কি এসি কত স্যার 600, তাই না স্যার? কিউ 100, এসি কত 600। তাহলে কিউ এর দিকে আগে তাকাই, পোলাপাইন সব 14 দেখতে চায়। কিউ এর দিকে যদি 100 হয়, কিউ যদি 100 হয়, এসি কত, এএফসি কত স্যার, এএফসি 600। তাহলে কিউ এই জায়গায়, এএফসি এই জায়গায়, কথা বুঝেন নাই? দুইটা মিলবো কোন জায়গায় যায় স্যার, এই জায়গায়। পোলাপাইন স্কেল কাটা কম্পাস এগুলোর দরকার নেই স্যার, সর্বোচ্চ হাত দিয়ে ইউজ করবেন। আবারও বলতেছি, পোলাপাইন স্কেল কাটা কম্পাস আপনি সর্বোচ্চ বড় জোর একটা স্কেল নিতে পারেন, আর বেশি কিছু নেওয়ার দরকার নেই। পারলে হাত দিয়ে আঁকেন স্যার। আপনি অনেকে কি করে হাত দিয়া, পারলে হাত দিয়ে আঁকেন, আর যদি সহ্য হয় স্যার আর কোনো কিছু দরকার নেই স্যার। অনেকে কাটা কম্পাস লয়া লয়, এটি দরকারই নেই স্যার, দরকার নেই, এটা চোখের আন্দাজ মান। আপনি যদি ওই কাটা কম্পাস মাটা কম্পাস দিয়ে আঁকতে চান, আপনি জীব অঙ্ক মিলিয়ে দেবেন, এটা সম্পাদ্য নাকি? এটা হলো ম্যাথমেটিক্যাল টাইপের, কথা বুঝেন নাই? আপনি ম্যাথই আঁকবেন, আপনি ম্যাথই আঁকবেন, ম্যাথই করবেন আপনি, না গদ্য মানে থিওরি লিখবেন, নাকি আপনি চিত্র আঁকবেন? এত কিছু করার টাইম আছে রে বাপ। আচ্ছা যাই হোক স্যার, পরবর্তীতে চিত্র পরিচিতি, চিত্র বিশ্লেষণ দিতেও বললেন না স্যার, আমি কিন্তু প্রথম বেসিক ক্লাস এগুলো বলে দিছি। যাই হোক স্যার, কাজের কথায় আসি। পরবর্তীতে 100, তারপর কি পরেরটা কি 200 হইলে কত হয় স্যার 300। তাহলে 200 এই জায়গায়, 300 কোন জায়গায় স্যার, এই জায়গায়, কথা বুঝছেন স্যার? খেয়াল করেন, তাহলে দুইটা মিলছে কোন জায়গায়, এই জায়গায়। তাহলে পরের বিন্দুটা কি এটা? এখন পোলাপাইন আছে না বিন্দু, চিত্রায়িকা থুয়া দেয়, মানে আমার একটা স্টুডেন্ট আছে বিল্লা, ও চিত্রায়িকা থুয়া দেয় কিন্তু চিত্রের বিন্দু মিলিতে পারে না। যদি না মিলিতে পারেন তাহলে নাম্বার দেন মনে মনে। তাহলে এটা ছিল 1 নাম্বার বিন্দু, এটা কি 2 নাম্বার বিন্দু, মাথায় রাখেন, নাম্বারটা মাথায় রাখেন, তাহলে হবে স্যার। পরে 3 নাম্বার কি 300 হইলে কত হয় 200। তাহলে আমার কিউ যদি 300 হয় তাহলে ও কত হবে স্যার 200। তার মানে কি রেখা কেমন হবে স্যার, এমন, কথা বুঝছেন? আচ্ছা খেয়াল করেন তো, এই জায়গায় যদি চিত্রের মান হয় লেগে কত 400, তখন মান কত হয় স্যার 150। তাহলে 150টার একটু ফাঁক করে রাখার চেষ্টা করবেন, কারণ কত হয় স্যার, আচ্ছা আচ্ছা কত হয় স্যার দেখা যায় না, এখন দেখতেছেন? আচ্ছা স্যার বলেন 400 হইলে কত হয় স্যার, এখন দেখা যায়নি, দেখেন তো। আচ্ছা তাহলে মনে হয় আপনার সমস্যা স্যার। আচ্ছা স্যার এর আমি আপনারা ভিডিওটা রেকর্ড হইতেছে স্যার, ভিডিওটা রেকর্ড হইতেছে, আপনারা পাইবেন, সমস্যা নাই। বাকি দুজন দিয়ে দেখতেছেন। আচ্ছা দেখেন তো, এই জায়গায় স্যার আপনি মানটা দিয়ে চিত্র রাখতে থাকেন, আমার কথায় 400 যদি হয় তখন কত স্যার 150 না স্যার? তাহলে এই জায়গায় 100-র মাঝামাঝিতে মানটা রাখার চেষ্টা করেন। তাহলে 150 কত হয় স্যার 150 রাখলাম, আর এই জায়গায় 400, তাহলে দুইটা মিলবে কোন জায়গায় যায় স্যার, দেখেন তো 400 আর 150 এই জায়গায় যায় মিলছে, আমার কথা বুঝছেন? তাহলে এই জায়গায় দুইটা রেখার বিন্দু মিল কোন জায়গায় হয়েছে স্যার, একটু দেখেন স্যার। এই জায়গায় 1 2, তারপর এই জায়গায় 3, এই জায়গায় কত 4, মানে 4 নাম্বার বিন্দুটা এটা ছিল। পরবর্তীতে একটু খেয়াল করেন, যখন 500 তখন কি 120, তার মানে কিউ যখন 500 তখন কি 120। তাহলে 150 নিচে থাকবে 120, এর একটু ছোট করে লিখলাম 120। আর প্রত্যেকটা সাইডে একটা যদি অপ্রয়োজনীয় মানও নেন, যে এই জায়গায় 150 মানটা কিন্তু আগে ছিল না, তবু দাগ দিয়ে
150 কথাটা লেখা দিয়েন স্যার। অনেকে লেখা দেয় না, খালি বিন্দু নিয়ে তুলে দেয় আনতে, এটা কিন্তু হবে না স্যার। 150 মান নিলে 150 সাইডে লিখতে হবে স্যার, 120 মান নিলে সাইডে 120 লিখতে হবে স্যার। তাহলে এটার মান কত স্যার? 120। কথা বুঝছেন? তাহলে চিত্র কি পরেরটা 120-এর লগে মিলছে, তাহলে 5 নম্বর বিন্দু এটা। কথা বুঝছেন? তাহলে আমি বিন্দুগুলো যদি মিলাই তাহলে রেখাটা কেমন হবে স্যার? এই যে এমন হবে। কথা বুঝছেন স্যার? তাহলে এএফসি রেখা দেখছেন? তাহলে এএফসি রেখা কেমন হয় স্যার? এএফসি রেখা হইল গিয়া স্যার উপর দিক থেকে নিচের দিকে এরকম থাকে। কথা বুঝছেন? এটা বলে কি স্যার? এএফসি। কি বলে স্যার? রেখাগুলো মুখস্থ রাখেন স্যার। আচ্ছা, এটা কি বুঝছেন স্যার? গড় স্থির ভাই বুঝছেন? আমি কিন্তু এগুলো মুছবো, একটা স্ক্রিনশট নেন। যে ক্লিয়ার বুঝতেছেন সে একটা স্ক্রিনশট নেন। তারপর এদিক থেকে আমার একটা কিছু বলতে হবে, বইলা ক্লাসটা শেষ করব। এই জায়গায় আমার কিছু কথা বলতে হবে। ইউয়ের আকৃতি না রে বাপ, এটা ইয়ের আকৃতি হয় না রে বাপ, না রে বাপ, এটা ইউয়ের আকৃতি হয় না, না 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 না, এটা ইউয়ের আকৃতি হয় না রে বাপ। তোরা আমি এই কারণে বলতেছি গ্যাঞ্জাম লাগাইস না, এটা ইউয়ের আকৃতি হবে না। আমি তো বলতেছি ইউয়ের আকৃতি হবে না। ও এসি রেখা দেখা ভাবতেছে এটা। ভাই বইয়ের প্রত্যেকটা পাতা মুখস্থ করা আমার, কোন পাতায় কি লেখা আমার মুখস্থ করা। কথা বুঝছস? এটা ইউয়ের আকৃতি হয় না। লেখ এটা, কাছে স্ক্রিনশট কাট, এটা স্ক্রিনশট নিছস, আমি মুছবো। খেয়াল করেন স্যার, আমি বলতাম এইমাত্র এই কথাটা বলতাম, ওই ইউয়ের আকৃতি দেখে ভাবতেছি ইউয়ের আকৃতি। এসি রেখে ইউয়ের আকৃতি হয়, এএফসি রেখে ইউয়ের আকৃতি হয় না স্যার। মুসলাম? হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন তো স্যার। এখন দেখেন আমি যেটা বলবো লাস্ট, না স্যার, হ্যাঁ স্যার একটু খেয়াল করেন। আচ্ছা আমি বলতেছি রে, আমি পিপিসি রেখাও ইয়ের আকৃতি হয় না রে বাপ। পিপিসি রেখা হইলো গিয়া উল্টা ইউয়ের আকৃতি। কোন জায়গায় যেতাছিস গা? এই জায়গায় আয়, তোরা আমদাজে কস কেন? ক্লাস করাইতাছি, দেখতে থাক। তো এই জায়গায় খেয়াল কর, এই জায়গায় দেখ, পিপিসি রেখা গর্ভবতী মহিলার মতো হয়। কথা বুঝছস? ইউয়ের আকৃতি হয় না, মানে পিপিসি রেখা উৎপাদন সম্ভাবনা রেখা। এদিকে লাইনে আয়। তো এই জায়গায় একটু খেয়াল কর, এদিকে দেখ, এদিকে তাকা। তো টিএফসি রেখা কেমন হয়? একটু আগে যেটা দেখলাম, টিএফসি রেখা কি হয় স্যার? এরকম স্থির, তাই না স্যার? টিএফসি রেখা স্থির হয়, স্থির। আর এএফসি রেখা কি হয় স্যার? এএফসি রেখা হইল গিয়া স্যার উপর দিক থেকে নিচের দিকে কোনো সময় মিলে না, এমনি চলতে থাকে স্যার। খেয়াল করেন স্যার, ওই যেটা ইউ বললো, ইউ কেমন হয় স্যার? ইউ কেমন হয় স্যার? নিচের দিক থেকে যে আবার উপর দিকে উঠে। এটা কি উপর দিকে উঠবে জীবনে? দেখেন তো, আপনি মান করে দেখতে, দেখেন তো জীবনে উপর দিকে উঠবে নি। এএফসি ওর জীবনে কোনো দিন উপর দিকে আর উঠবে না। তার মানে কি স্যার জানেন? এএফসি রেখা আছে না, এই লম্ব বা ভূমি অক্ষ বরাবর থাকবে, মানে কেউ কখনো ভূমি ছুঁইবে না, খুব কাছাকাছি থাকবে কিন্তু ছুঁইবে না। চান্স কিরকম জানেন স্যার? এরকম চলতে থাকবে, এরকম চলতে থাকবে, কিন্তু কোনো একটা সময় যে মিলতে পারে। এফসি দেন, টিএফসি রেখে স্থির, কোনো দিন ভূমি ছুঁইবে না। ভূমি টাচ করবে কোনো দিনও এই কিউটে টাচ করবে না। কথা বলছেন স্যার? কিন্তু এএফসি যে রেখাটা আছে, এএফসি রেখা খেয়াল করেন, এএফসি রেখা এত দূর পর্যন্ত যায় না, কিন্তু এএফসি রেখাটা আছে না, এএফসি রেখা ভূমি অক্ষ বরাবর সমান থাকে এরকম, কিন্তু 99% কি ভূমি অক্ষ ছোঁয় না, 99% কি ভূমি টাচ করে না। আমার কথা বুঝতে পারতেছেন? এর মাথায় রেখেন, এএফসি রেখা কখনো ভূমি টাচ করে না, কিন্তু 1% টাচ করতে পারে, মানে কি চান্স খুব কম, কারণ এত দূর পর্যন্ত কেউ ব্যবসা চালায় নিয়ে যায় না। আমার কথা বুঝছেন? মানে কি 1% চান্স আছে ভূমি অক্ষ কি করবে? টাচ করবে, কারণ কেউ এত দূর ব্যবসা চালায় যায় না। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ এএফসি রেখা কখনো ইউ এর মতন হয় না। এএফসি রেখা উপর দিকটা এসে ভূমি অক্ষ বরাবর সমান্তরাল থাকে, এরকম থাকে। আমার কথা বুঝছেন? পুরো বই তামা করে লান, কোন জায়গায় দেখবেন এএফসি রেখা এমন হয়। এএফসি আমি ও যেটা খুঁজতেছি এটার সলিউশন আমি দিই। এএফসি রেখা কেমন হয় জানেন স্যার? এএফসি রেখা এমন হয়, আর এবিসি রেখা এরকম হয়, আর এসি রেখা এমন হয়। সামনে গেলে পাইবেন। কথা বুঝছেন? গ্যাঞ্জাম লাগেন না, সামনে গেলে বুঝবেন। এখন আমি বললে আপনি কিছুই বুঝবেন না। আমি আপনার অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে নিব, প্রথম ক্লাসে তো অ্যাডভান্স লেভেলে নেওয়া যায় না। আমি বলছি এটা ইন্ট্রোডাকশন ক্লাস। ইন্ট্রোডাকশন ক্লাসে কি অ্যাডভান্স ক্লাস করাইলে হইব বাব? আপনি তো আঁকড়ে চেয়ে থাকবেন, কোন কি বাল সাল পড়াইতেছে। তো যাই হোক স্যার, তো আমরা এই জায়গায় দুইটা রেখা, হ্যাঁ আচ্ছা দেখেন স্যার, একটু খেয়াল করেন স্যার। তা 17 পাইছেন, আমি যদি একটা প্রশ্ন করে উত্তর দিতে পারবেন? আমি একটা প্রশ্ন করলে ওরে আমি হিরে বলতেছি একটা, আচ্ছা করি, আমি একটা চেষ্টা করি স্যার। আমি জাস্ট একটা প্রশ্ন বলি, দীর্ঘকালীন ব্যয়ের মধ্যে কেন স্থির ব্যয় অন্তর্ভুক্ত হয় না? উত্তর দেন। বোর্ডে অনেকবার আসছে, ব্যয়ের মধ্যে কেন স্থির ব্যয় অন্তর্ভুক্ত হয় না, এটা বোর্ডে অনেকবার আসছে, দেখেন আপনি। না দীর্ঘকালীন ব্যয় না, না গ্যাঞ্জাম দেখছস, আমি কইলাম কি ক দীর্ঘকালীন ব্যয়ের মধ্যে কেন স্থির ব্যয় অন্তর্ভুক্ত হয় না?
আমি ওই জায়গায় যখন আপনার দীর্ঘকালীন দেখাইছি মনে আছে স্যার, আমি আপনাদের দীর্ঘকালীনের একটু আগে দেখাইছিলাম লং রান, তাই না? লং রানের মধ্যে কি বলছিলাম? লং রানের মধ্যে শুধু বলছিলাম কি মোট ব্যয়, আর কি দেখাইছিলাম? গড় ব্যয়। এরকম লিখছিলাম না শিরোনামের ভিতরে? দেখেন তো, মোট ব্যয় আর কি দেখেছি? গড় ব্যয়। কিন্তু এই জায়গার কথা হলো যে মোট ব্যয় আছে, গড় ব্যয় আছে, কিন্তু স্বল্পকালীনের মতন স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় নাই কেন এই জায়গায়? উত্তর দেন। ওই যে ওরে বলতেছে আপনারা পারবেন না, আপনারা তো পারবেন না, এটা ঠিক আছে, কিন্তু ওরে বলতেছে, দেখছো আমি তো জানি রে বাপ, আমি ভাই একটা কথা কই শোন, নারী নক্ষত্র সব জানি, কোন জায়গা থেকে প্রশ্ন আছে কোন জায়গায় নাই। আচ্ছা বল, এই জায়গায় দীর্ঘকালীন ব্যয়ের মধ্যে সবচেয়ে উত্তম রেখা কোনটা, বিন্দু কোনটা বল? এই জায়গায় যদি আমি বিন্দু এ বি সি, বাপ তোরা মানে ভাবো যে আমি এত এবার ট্যাপার মতন তোদের অঙ্ক করাই, বই টু বই করি, ভাবো যে আমি কিছু যে ভাই আমি যদি প্রশ্ন করি তুই দুই পা উড়ায় না, সব জানি না বাপ, আমি সব জানি না। মানে এই জিনিসটা কেন বলি, হয়তো গর্ববোধ দিতে পারে, আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালেক, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, এই যে গর্ববোধ না, আমি বলি যেমন এই রিজনটা কি জানোস? এই রিজনটা হইলো গিয়া, যেমন তুই আজকে আমার যদি আজকে আমি তুই যদি পেরে যেতি তাহলে কি তুই আজকে আমার নতুন কিছু শিখাইতি, কথা বুঝোস নাই? এখন নতুন কিছু তুই আমার শিখাই গেছস, আমি এটা অ্যাপ্লাই করতাম কি পরবর্তী বছরের স্টুডেন্টগুলোকে, কথা বুঝোস নাই? এরকম কইরা হয় নতুন কিছু শিখি, না হলে নতুন কিছু শিখাই। আর এটার রেঞ্জ কতটুকু আমরা তোরা মানে তুই যেটা বললাম যে তুই ফারহান আমার 8 নাম্বার ব্যাচ আর ওরা আমার 7 নাম্বার ব্যাচ, কথা বুঝতে পারতেছস? তাহলে 8টা ব্যাচের থেকে এরকম কিছু শিখতেছি না হলে শিখাইতেছি, কথা বুঝোস নাই? হয় তুই কিছু শেখাবি না আমি কিছু শেখামো। মানে কথাটা হইলো গিয়া ভাই, আমার তুই একটা বই পড়ছস, তোর একটা বছর পরে তোর বইটার ভিতরে ম্যাথস প্রো হয়ে গেছস, আর আমি তো 8 বছর ধরে এই সেম বই সেম টপিক পড়তেছি, তাহলে আমার অবস্থা কি বুঝতে পারতেছস? এটাই বললাম, এটাই বললাম যে তুই আচ্ছা কথা বুঝে না, এটাই তো বলতেছি। তাহলে তুই এই জিনিসটা তুইও যখন 8টা বছর পড়বি না তখন তোরও এমন হয়ে যাবে, এরকম না আমি অনেক কিছু জানি, আমি জানি না। আমি সবসময় এটা বলি নমনীয়, যে হয় আমি শিখবো না হয় তোরে শেখাবো, হয় আমি যদি নতুন কিছু শিখি সেটা নতুন কারোর সাথে অ্যাপ্লাই করতে পারবো, আর যদি আমি না জানি তাহলে তোর মানে তুই না জানাস তাহলে তোরে শিখাইতে পারবো, দুইটার একটা ভাব, আমি গর্ববোধ করতেছি না। যাই হোক স্যার, তো আজকে আমরা দুইটা জিনিস শিখলাম, আমি দুইটা জিনিস শিখলাম, একটা কি স্যার মোট স্থির ব্যয়, আর একটা কি স্যার গড় স্থির ব্যয়, তাই না স্যার? মোট স্থির ব্যয়ের রেখাটা কেমন হয় স্যার? মোট স্থির ব্যয়ের রেখাটা হয় টিএফসি এরকম হয়, তাই না? আর এই জায়গায় এএফসি অর্থাৎ গড় স্থির ব্যয়ের রেখাটা কেমন হয় স্যার? গড় স্থির ব্যয়ের রেখাটা ওই যে উপর দিক থেকে নিচে নাইমা কি এরকম সমান্তরাল অক্ষে ভূমি অক্ষ টাচ করতে থাকে, অর্থাৎ ইউ এর মতন হয় না, উপর দিকে কোনো দিন ওঠে না। এটা কি স্যার এএফসি। ভাই কেউ যদি আমার ভুল ধরে দেয় না আমার অনেক খুশি লাগে, গ্রুপে দেখবি কেউ যদি বলে এটা আপনার ভুল, আমি নমনীয়ভাবে গ্রহণ করি, কথা বুঝছস? যে এটাই লোকে শেখার একটা মজা আছে, কথা বুঝছো? তোরা এখন নতুন কিছু শিখতেছস, মজা পেতেছস, আমিও নতুন কিছু শেখাবো, তোরা কি মজা পাবি, কথা বুঝতে পারছস? তো আজকের পড়াটা এতটুকুই রাখি, তাহলে আমরা শিরোনামের কতটুকু করলাম আজকে বলতো? আজকে আমরা শিখছি, আমি একবার প্রথম থেকে রিভিউ দিই, আমরা আজকে উৎপাদন ব্যয় ধরছি, উৎপাদন ব্যয় কাকে বলে এটা শিখছি। উৎপাদন ব্যয় দুই প্রকার, একটা স্বল্পকালীন উৎপাদন ব্যয়, একটা দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। স্বল্পকালীন উৎপাদন ব্যয় কাকে বলে সেটা পড়াইলাম। স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের মধ্যে মোট ব্যয় আছে, স্থির ব্যয় আছে, পরিবর্তনশীল ব্যয় আছে, আবার গড় মোট ব্যয় আছে, গড় স্থির ব্যয় আছে, গড় পরিবর্তনশীল ব্যয় আছে, প্রান্তিক ব্যয় আছে। এর মধ্যে জাস্ট আমরা একটা টপিক পড়ছি, সেটা হলো গিয়ে মোট ব্যয় এবং স্থির ব্যয়, এবং মোট ব্যয় এবং স্থির ব্যয় সূত্র পড়ছি। আমি কিন্তু স্যার আস্তে আস্তে গুটি গুটি পায়ে শেষ করে ফেলবো, আপনার বিশ্বাসই হয় না, দ্বিতীয় পত্র আমি সপ্তম অধ্যায় শেষ করে লেছি, তাই না স্যার? অনেকে ভাবে যে কালকে ধরলেন আজকে শেষ, এরকম করে স্যার বড় বড় চ্যাপ্টারগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবো, প্যারা নাই, চিল। তো আজকে এতটুকু পর্যন্তই স্যার, পড়াটা জানি না কেমন লাগছে, কিন্তু নতুন কোনো কিছু জানতে পারলে স্যার সবারই ভালো লাগে, এটাই নেচার মানুষের। যাই হোক স্যার, আমার লিগে দোয়া করবেন, নেক্সট ক্লাসে উপস্থিত থাকবেন। নেক্সট ক্লাসে আমি আবার নতুন কিছু, কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন, আজকের ক্লাসটা যে না করবে পরবর্তী ক্লাস কিছু বুঝবে না, নিয়ম তো এরকমই স্যার, কারণ একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে কি কানেক্টেড, আপনি যদি একটা ক্লাস না করেন না পরের ক্লাস কিছু বুঝবেন না, কথা বুঝছেন স্যার? এটা হৃদয় আকারে চলে। জানি না কেমন লাগছে, ইনশাল্লাহ কালকের মধ্যে এটা পেয়ে যাবেন গা। এর পরের ক্লাসে আমি তো বললাম স্যার, আপনি এই চ্যাপ্টারটা করার পর আপনি বস হইবেন, বস, আপনি 10 জনের প্রশ্ন করবেন, তারপরে বলবেন ইনশাল্লাহ ভাই কেমন লাগতেছে। জানি না স্যার, অন্য টিচাররা ইউটিউবে একটা ভিডিও দিয়ে ছাইরা থুয়া দেয়, পরবর্তীতে আর আপনার ফিডব্যাক নেয় না। আমি অল টাইম আপনাদের ফিডব্যাকের লিগা আছি যতদিন ভিডিও আছে, কথা বুঝছেন? চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকেন, কি আচ্ছা উত্তরটা ভাই আমি কইরা দিই মনে স্যার। আমি আজকে এই যে বিশ্বাস করে এই যে ড্রেসটা পরা দেখছিলি মনে আছে, আমি বিকালবেলা এই ড্রেসটা পরা দেখছিলি, আমি স্টুডেন্ট পড়াইতে যাই, মূলত আমি লুঙ্গি পরা বসি,
পড়াইতে তোদের, তাহলে আমি এই বিকাল থেকে এই পর্যন্ত এখনও বসি নাই, কথা বুঝছস, ভাত খাই নাই, স্টুডেন্ট পড়া ঘরে এসে স্টুডেন্ট পড়াইছি, তারপর আবার এই আচ্ছা সমস্যা নাই স্যার, আমি করাবো না স্যার। আর ওই জায়গার মধ্যে মানে আমার একটা ভুল আছে, মান ধরতে গিয়ে আমার একটা ভুল আসছে, এই কারণে নেগেটিভ মান আসতে পারে। যাই হোক স্যার, আমার একটা ভুল আসছে, সেটা কি জানেন স্যার, ওই যে মনে আছে, আচ্ছা ভিডিওটা অফ করে বলবো না, ঠিক আছে। তো ওই জায়গার মধ্যে স্যার একটার মান 25 ধরছি, একটার মান ছিল 40, যেমন মশলা না ইয়ের মান, মশলার মান ছিল একটার মান 40 মানে ভিত্তি বছরের, আর চলতি বছরের 25 ধরছি, 25 না 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 কুইন্টাল ওইটার কোনো সমস্যা নাই, ওইটার ফ্যাক্ট নাই, ওইটা কোনো ফ্যাক্ট না, ওইটার কোনো ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে হইলো গিয়া স্যার, আমরা ধরেন ওই যে মশলার মান একটা ধরছিলাম হইলো গিয়া 40, এর পরবর্তী বছর যা যে ধরছি 25, দাম তো বাড়ার কথা, কমছে কেন, কথা বুঝোস নাই, এই কারণে মানটা ভুল হইতে পারে। যাই হোক স্যার, মুদ্রাস্ফীতি মানে দাম বৃদ্ধি। যাই হোক স্যার, নেক্সট ক্লাসে আমরা কথা বলবো এই নিয়ে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। অনেকে স্যার এত বড় লেন্থের ভিডিও দিয়ে কাহা করে চায় থাকে, পড়ার টাইম আছে, কিন্তু বুঝে না স্যার, এই ভিডিওর মধ্যে স্যার আমি অনেক রকমের কথা কই, যেমন এই কথা পড়াই, ওই কথা পড়াই, এত কিছু বোঝাই, ওই কিছু বোঝাই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।